ফুলশয্যার রাতে ঘরের সব লণ্ডভণ্ড করে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি গা ভর্তি গহনা ভারী লেহেঙ্গা পরে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎই পুরুষালী চিৎকারে আমি কেঁপে উঠলাম। এই বিয়ে আমি মানি না, তাই আপনাকেও স্ত্রীর মর্যাদা আমি দিব না, বুঝতে পেরেছেন? যদি আমার কাছে স্ত্রীর মর্যাদা চাইতে আসেন, তাহলে ঠিক এই ঘরের মতোই আপনার জীবনটা তছনছ করে দিব আমি। কথাগুলো বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। আমার স্বামী, ও না, তিনি তো আমার স্ত্রী হিসাবে মানিনি না, কিন্তু তার জন্য কি আমি তাকে স্বামী হিসাবে মানব না? না, এমনটা করতে পারবো না আমি। বিয়ে যখন হয়েছে তখন যেমনি হোক আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। আদিত্য ব্যানার্জি। সবচেয়ে বেশি বিরক্তির কারণ আমার জীবনে এই নামটা। আমি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি এই মানুষটাকে আমায় বিয়ে করতে হবে, সারা জীবন কাটাতে হবে। আমি মৌমিতা চৌধুরী। ও সরি, এখন তো আমার বিয়ে হয়ে গেছে। এখন আমার নাম মৌমিতা ব্যানার্জি। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজের গহনাগুলো খুলে রাখছি। উনি যে সেই বেরোলেন এখনও আসেননি। অন্য মনস্ক হয়ে কাছের ছড়িগুলো খুলছিলাম বলে হাত ফসকে কাছের ছড়িগুলো পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ছড়িগুলোর দিকে তাকিয়ে ভাবছি, ঠিক এইভাবে আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আজ। কথাটা ভাবতে এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। ড্রেসিং টেবিলটা আমার মিস চৌধুরী। আপনি ওখান থেকে সরে গেলে খুব ভালো হয়। আমি আয়নায় তাকিয়ে দেখলাম উনি আমার পিছনে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। আমি উঠে দাঁড়িয়ে ছড়িগুলো তুলে রেখে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি যেমন এই বিয়েতে রাজি ছিলেন না, তেমনি আমিও রাজি ছিলাম না। অযথা আমার উপর এভাবে চোটপাট করে লাভ হবে না। বিয়েটা যখন হয়েই গেছে তা অস্বীকার করে কি কোনো লাভ আছে বলুন? উনি আমার হাতের কবজি শক্ত করে চেপে ধরলেন, আর তার ফলে ছড়িগুলো ভেঙে যেতে লাগলো। আমার হাতে ফুটে গেল কয়েকটা ছড়ির অংশ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি ব্যথা সহ্য করে। এখনও পর্যন্ত ওনার মুখের দিকে আমি তাকাইনি। এত সাহস ভালো না। আমার সামনে সাহস দেখানোর চেষ্টাও করবেন না মিস চৌধুরী। তার জন্যই তো আপনাকে মিস বলে সম্বোধন করছি। এই বিয়েটা আমি কোনো দিনও মানব না, যেখানে আমার কোনো পছন্দই ছিল না। খুব শীঘ্রই আমি এখান থেকে চলে যাব। তখন থাকবেন আপনি আপনার ঘর সংসার নিয়ে। উনি আমার হাত ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলেন। আমার হাত বেয়ে টুপ টুপ করে রক্ত পড়ছে, তাও চোখ দিয়ে জল পড়ার জো নেই আমার। যখন বিয়ে হয়েছিল তখন বুঝেছিলাম আমার জীবনটা শেষ। উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওয়ার্ড্রপ থেকে ড্রেস নিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়লেন। আমি এখনও স্থির হয়ে ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি। এইসব ন্যাকামি না করলে চলছে না আপনার? রাত বিরেতে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ুন। ওনার দিকে ফিরে দেখলাম উনি পাশ ফিরে শুয়ে পড়লেন। কিছু না বলে ওয়াশরুমে গিয়ে চোখ মুখের সাথে হাতটাও ধুয়ে নিলাম। রক্তক্ষরণের পরিমাণটা বেশির কারণ যেই জায়গায় উনি চেপে ধরেছিলেন সেই জায়গায় হাতের শিরা ছিল। আমি ঘরে এসে চারদিকে তাকিয়ে দেখলাম একটা সোফা রাখা, সেখানে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, আমার শত্রুরও যেন এমন ফুলশয্যার রাত না হয়। সবারই রাত নিয়ে কত স্বপ্ন থাকে, সেখানে আমার কি করে পারলো আমার মা বাবা এভাবে হুট করে আমার বিয়ে ঠিক করে দিতে? একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেনি। যাকে যা করেছে তা হয়তো ভালোর জন্য করেছে। শুনেছি মা বাবা কখনো সন্তানের খারাপের জন্য কিছু করে না। এই কথাটা সত্যি না মিথ্যে তা তো সময় বলবে। সকালে ঘুম ভাঙতে উঠে বসলাম। ঘরটায় ভালোভাবে চোখ বুলিয়ে দেখলাম বিছানা পরিপাটি করে গোছানো। অর্থাৎ উনি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে গেছেন। আমি উঠে দাঁড়াতেই আমার হাতে কাটা জায়গায় ছোট একটা ব্যান্ডেজ চোখে পড়লো। এটা আমার হাতে কি করে এলো? আমি তো রাতে এমনি করে শুয়ে পড়েছিলাম। তাহলে কি উনি? নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর পেলাম, হ্যাঁ, উনি ছাড়া আর কেই বা ছিল এই ঘরে? দরজা তো বন্ধ ভিতর থেকে, তাই কেউ আসতেও পারবে না। মানুষটা যে কেমন তা বুঝতে একটু সময় লাগবে আমার, কিন্তু উনি তো আমায় সেই সময়টুকুও দিবেন না। আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে গেলাম। দেখি শাশুড়ি মাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। শাশুড়ি মাকে উদাসীন হয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি একটু অবাকই হলাম। মা, আপনি এভাবে এখানে বসে আছেন যে, কোনো সমস্যা হয়েছে কি? শাশুড়ি মা আমার দিকে করুণভাবে তাকালেন। আমার হাত ধরে ওনার পাশে বসিয়ে বললেন, আমায় ক্ষমা করে দাও বৌমা। আমি ভাবিনি আমরা তোমার জীবনটা এভাবে নষ্ট করে দিব। আমি কিছুই বুঝতে পারলাম না মা, কি হয়েছে একটু খুলে বলবেন? আদি চলে গেছে আজ সকালে নিজের ইউনিভার্সিটিতে। ও ওখানে হোস্টেল থেকে পড়াশোনা কমপ্লিট করবে। শ্বশুরমশাইয়ের কথা শুনে বুঝতে পারলাম গতরাতে উনি যা বলেছিলেন তাই করেছেন। চলে গেছেন অনেক দূরে। নিজের উপর আজ বড্ড বেশি করুণা হচ্ছে আমার। এত সুন্দর ভাগ্য করে জন্মেছি আমি, ভাবতে অবাক লাগে আমার। আমরা ভেবেছিলাম তোমার সাথে বিয়ে দিলে হয়তো আদি শুধরে যাবে, কিন্তু না,
ও আমাদের কোনো কথা না শুনে রাগ দেখিয়ে চলে গেল। এতে আপনাদের কোনো দোষ নেই, সবই আমার ভাগ্যের দোষ। কথাটা বলে উঠে রান্না করে চলে আসি। মা বাবার জন্য চা বানিয়ে নিয়ে ওনাদের সামনে রাখলাম। বৌমা, তোমার না ইচ্ছে ছিল ইংরেজিতে অনার্স করার? সেটা তো যাদবপুরের ইউনিভার্সিটিতে থেকে, তাই না? হ্যাঁ বাবা, কিন্তু হঠাৎ করে এই প্রশ্ন কেন? আমি তোমায় যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি করে দিব। কী বা করবে তুমি একা ঘরে থেকে? এর থেকে নিজের স্বপ্ন পূরণ করো। বাবার কথা শুনে যেন আমি আকাশের ছাদটা হাতে পেলাম। শত কষ্টের মাঝেও এক সিলতি সুখ খুঁজে পেলাম। এবার আমি আমার স্বপ্নকে আঁকড়ে ধরেই বেঁচে থাকব। সব মেয়েকে আর স্বামীর সোহাগ সমর্থন পাশে পায়, আমিও না হয় নিজেকে সেই সব মেয়েদের দলেই মেনে নিলাম। বাবা, আমি যাদবপুরে থেকে পড়াশোনা করতে চাই। সে কি, কেন? ওখান থেকে মানে? কলকাতা থেকে তো যাদবপুর বেশি দূরে নয়, ট্রেনে গেলেই তো বেশি একটা সময় লাগবে না। না, আসলে আমি ইউনিভার্সিটির কাছাকাছি থেকে পড়তে চাই। আপনি প্লিজ ওখানে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিন আমাকে। আমার কথা শোনার পর শাশুড়ি মা ইশারা করতেই উনি রাজি হয়ে গেলেন। মা হয়তো বুঝতে পেরেছেন আমি কেন ওখান থেকে পড়াশোনা করতে চাইছি। আসলে এই ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না, কিছুতেই না। আমি দূরে যেতে চাই ওনার কাছ থেকে, উনি সম্পর্কিত সব কিছু থেকে। চুপচাপ ক্লাসরুমের এক কোণে দাঁড়িয়ে আছি। সামনে সিনিয়ররা বসে হাসাহাসি করছে। তখনই ওদের মধ্যে থেকে একজন বলল, আশা করছি বুঝতে পারছো আমরা তোমার সিনিয়র। ছেলেটির কথা বলার ধরন দেখে আমার মোটেও পছন্দ হলো না। আমি উত্তর দিলাম, হ্যাঁ বুঝতে পারছি তো, আপনারা আমার সিনিয়র, তো আমি কি করব? বাহ, তুমি তো বেশ আমাদের থেকে এগিয়ে একেবারে কাজের কথা চলে এলে। যাক ভালো, তাহলে শোনো কি করতে হবে। আপনাদের কি খেয়ে দিয়ে কাজ নেই? এভাবে জুনিয়রদের র্যাগ করেন নাকি? জানেন এটা আইনত অপরাধ। জানি তো, তাই তো সবার উপর র্যাগ করি না, কিছু টিপিক্যাল বেহেনজি ছাড়া। কথা শেষ হতে ওদের পুরো গ্রুপ হাসাহাসি করলো। আমি ওখান থেকে রেগে বেরিয়ে আসতে নিলে ছেলেটি আমার হাত ধরে টান দেয়। আমি আর হাত ছাড়িয়ে সজোরে একটা সর বসিয়ে দিই ওর গালে। ওর বন্ধুরা রেগে বলে, এটারই তো অপেক্ষা করছিলাম আমরা। এই যে এবার তুমি সিনিয়রদের গায়ে হাত তুলে অপরাধ করলে তার শাস্তি পেতে হবে। ওরা আমাদেরকে এগিয়ে এলে আমি ছুটে ঘর থেকে বেরোতে চাই, আর কারোর সাথে পা পেঁচে হুমড়ি খেয়ে পড়ে যায় মেঝেতে। শুনতে পাই ওদের কথা, বাহ জিয়া, কি দিলি, একেবারে মাস্টার স্ট্রোক। পড়ে যাওয়ার হাতের কোণে আর পায়ের হাঁটুতে বেশ চোট পেলাম। উঠতে যাবো এমন সময় একজোড়া পাহিস আমার সামনে দাঁড়ালো। নিচু করে সাহায্য করলো আমায় উঠতে। ওর সাহায্য নিয়ে উঠে দাঁড়াতেও আমাকে জিজ্ঞেস করলো, নতুন এসেছ? হ্যাঁ। আমাকে দাঁড় করিয়ে ওদের গ্রুপের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে ওদের সামনে হাত বাস করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বিনোদন হয়ে গেছে? তাহলে আবার আসতে পারো। এই কোয়েল, বেশি বাড়াবাড়ি করবি না, তাহলে কিন্তু। না হলে কি করবি? হ্যাঁ, কি করবে বেশি বাড়াবাড়ি করলে? ছেলেটি কিছু বলতে চেয়ে বলল না। জিয়া বলে মেয়েটি ছেলেটির কাঁধে হাত রেখে বলল, দেখ কোয়েল, আমাদের সব কাজে এভাবে তোর নাক নাকাল হলেই ভালো হয়। আমার নাকটা না খুব সুন্দর তীক্ষ্ণ তো, তাই আমি নাক গলিয়ে অন্য নাক বোঝা করতে ভালোবাসি। আমি কি করতে পারি না পারি তোদের সবার খুব ভালো করে জানা আছে। কোয়েলের কথা শেষ হওয়ার আগে জিয়া বিরক্তি নিয়ে চলে যায়। আমি বুঝলাম যে আমায় সাহায্য করলো তার নাম কোয়েল। মেয়েটি বেশ ভালো লাগলো, মনে হলো এর সাথে বন্ধুত্ব করা যেতে পারে। আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে আমার গোড় কাটালো। আমি একটু ইতস্ত করে ওকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কোয়েল? কোয়েল ব্যানার্জি। কোয়েল বলে সবাই চেনে আমায়। তুমি? মৌমিতা। মৌমিতা ব্যানার্জি। ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছি। হোস্টেল থেকে পড়বে নাকি? হ্যাঁ। বুঝলাম, আরও অনেক কিছু সহ্য করতে হবে তোকে। ওর তুই বলে সম্বোধন করায় আমি একটু সাহস পেয়ে জিজ্ঞেস করলাম, আমার বন্ধু হবে? ও আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, না, বান্ধবী হব। প্রথমে না বলে একটু থামার পর যখন বান্ধবী হবে বলে হেসে ফেলল, তখন আমারও খুবই ভালো লাগলো। মেয়েটা যে বেশ রাগী এবং সাহসী দেখে বোঝা যায়। পুরোপুরি আমার মতো যখন, তাহলে বন্ধুত্ব ভালোই জমবে। হাঁটতে হাঁটতেও আমায় বলল, দেখ ওখানে ওই জিয়ার দল একটু উৎপাত করে, সবার সাথে নয়, যারা একটু দুর্বল তাদের সাথেই। নিজের রাগ সংযত রেখে মুখে উত্তর দিবি, তাহলে ওরা আর কিছু করতে পারবে না। এখন তো র্যাগ করা আইনত অপরাধ, তাই ইচ্ছে করে এমন কাজ করে যাতে মেয়েরা বাধ্য হয়ে গায়ে হাত তোলে। এই সুযোগ একদমই দিবি না। কোয়েলের কথা শুনে আমি একটা শুকনো ঢোক গেলাম। মনে মনে ভাবছি এখন কি হবে। প্রথম দিন এসেই তো আমি ওই ছেলেটাকে সর মেরে দিলাম, এখন কি বলবো ওকে? কিরে, আমার কথাটা শুনে চুপ করে গেলি যে? 1 মিনিট, তুই কি এমন কিছু করেছিস নাকি? কোয়েল সত্যিটা ধরে ফেলে আমি আর লুকাবো না ঠিক করলাম। আসলে হ্যাঁ, তখন হাত ধরায় মেরে দিয়েছি একটা চড়।
আমি ইতস্ত করে কথাটা বলে কোয়েলের দিকে তাকাতে দেখলাম ও একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমি সরি বলতে যাব তখনই ও বলে, যাকে যা করেছিস ভালো করেছিস, এই যে বললি মুশকিল হয়ে যাবে, ও দেখা যাবে যা হবে। ওর আমানত নাকি তুই যে ও টাচ করবে? আমি হলে তো হাত ভেঙে রেখে দিতাম। কোয়েল ভার্সিটি থেকে বেরিয়ে গেল একা একা গজগজ করতে করতে। আমি ওর পিছু পিছু যাচ্ছি। এই মেয়ে তো আমার থেকেও বড় গুন্ডি। কিছুক্ষণ আগেই বলল গায়ে হাত তুলবি না, আর এখন বলছে হাত ভেঙে রেখে দিত। আমি এর সাথে মানিয়ে থাকতে পারবো তো? কি জানি বাবা। আর বেশি কিছু না ভেবে কোয়েলের পিছনে ছুটে গেলাম। দুপুর হয়ে এসেছে। সকাল সকাল কলকাতা থেকে রওনা দিয়েছিলাম যাদবপুরের উদ্দেশ্যে, আর এইসব ঘটনা শেষ হতে হতে দুপুর হয়ে গেল। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা হোস্টেলের সামনে উপস্থিত হলাম। আমি আর তুই রুমমেট, ওকে? কিন্তু আমার রুম তো অন্য দিল। সে আমি ম্যানেজ করে নিব, তোকে ভাবতে হবে না। তুই তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নে, আজকে তোকে পুরো ভার্সিটি ঘুরে দেখাবো। কালকে থেকে না হয় ক্লাস করব। ওকে। কয়েলকে বলে আমি ফ্রেশ হতে গেলাম। বেশ ভালো লাগলো প্রথম দিনে একজন বান্ধবী বানাতে পেরে। ফ্রেশ হয়ে এসে কয়েলের সাথে বেরোলে এক এক করে হোস্টেলের সবার সাথে পরিচয় করিয়ে দিল। ভার্সিটি ঘুরে দেখানোর সাথে কোনো স্যার ম্যাডাম কেমন সেটাও কোয়েল আমাকে বলতে লাগলো। সে সময় হঠাৎই আমার চোখ গেল সামনের দিকে। আমার পা থমকে গেল। যার থেকে দূরে আসতে চাইলাম সেই সামনে চলে আসে। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? কোয়েলের প্রশ্নে ওর দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়তেই সকালে যাকে সর মেরে এসেছিলাম সেই ছেলেটা সামনে দাঁড়ালো। বলল, এখানে টিকে থাকাটা খুব একটা সহজ হবে না ম্যাডাম। আপনি সকালে যেটা করেছেন সেটা ঠিক করেননি। আপনিও সকালে যেটা করেছেন সেটা ঠিক করেননি। শুরুটা আপনি করেছিলেন, আমি নয়। খুব কথা বলছেন তাই না? সময় আসলে সবটা সুদে আসলে উসুল করব। কথা শেষ করার আগে ছেলেটির পিছন থেকে একটি ছেলে এসে ওর কাঁধে হাত রাখলো। সে ছেলেটি আর কেউ নয়, আমার স্বামী, যার থেকে আমি পালাতে চেয়েছি, যার মুখ দেখারও ইচ্ছে ছিল না আমার, যে কিনা নিজের স্ত্রীকে বিয়ের রাতে ঠিক মতো দেখে উনি পর্যন্ত। কিন্তু আমার ভাগ্যটা এতই ভালো যে ইনি আমার সিনিয়র বের হলো। উনি ছেলেটিকে বললেন, কি হয়েছে? এই মেয়েটা আমার গায়ে হাত তুলেছে আদি, আজকে সকালে। ছেলেটার কথা শুনে উনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মনে হচ্ছে চেনার চেষ্টা করছেন। সেটা দেখে আমি ভাবছি, ঠিকই ভেবেছিলাম তাহলে, মুখটাও ঠিকভাবে দেখিনি। যে সময় আমাকে ধরে কথাগুলো বলেছিলেন এই সময় মুখ নামিয়ে রেখেছিলাম বলে হয়তো দেখতে পাইনি। কিন্তু হাতের ব্যান্ডেজ, দূর, চিনতে না পারলেই ভালো। এমন সময় আমার হাতের দিকে তাকালেন, সেখানে ব্যান্ডেজ করা আছে। নজর দেখতে চোখে বিরক্তির ছাপ ফুটে উঠল। উনি ছেলেটিকে বললেন, তুই যা, আমি কথা বলছি। ওনার কথা শুনে ছেলেটি কোনো রকম কথা না বলে চলে যায়। এতক্ষণ ধরে কয়েল চুপ করে থাকলো, এবার বলল, আদিত্যদা, আমি তোমাকে একটা কথাই বলবো, যে মমিতার কোনো দোষ নেই। তুমি খুব ভালোভাবে জানো আমি মিথ্যে বলি না, আজ সবার সাথে কথা বলার প্রয়োজনও মনে করি না। আমি তোর ফ্রেন্ডের থেকে সবটা শুনতে চাই। ওনার কথায় কোয়েল আমাকে ভরসা দিয়ে ওদিকে চলে যায়। আমি মাথার নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি। এমন সময় উনি বললেন, তুমি এই ভার্সিটিতে? আমি জানতাম না আপনি ওই ভার্সিটিতে পড়েন। জানার কথাও নয়, আমি তো তোমাকে চিনতেই পারিনি প্রথমেই। যাই হোক, আমি চাই না তুমি এখানে আমাকে তোমার হাজব্যান্ড বলে পরিচয় দাও। এটা জানো না হয় কোনোভাবে। ঠিক আছে, আর শোনো, আমি চলে যাচ্ছিলাম ওনাকে পাশ কাটিয়ে। সেই সময় উনি আবার ডাকলেন, কিছু বলবেন? হ্যাঁ, সরি। আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকালাম। হয়তো প্রথমবারের জন্য আমি ওনার মুখটা ভালোভাবে দেখলাম। আগে যতবার দেখা হয়েছে শুধুমাত্র ঝগড়াই হয়েছে, তাই আর মুখটা ভালো করে দেখা হয়নি। গোড় কাটলো যখন উনি সরি বলার কারণ বললেন। বিয়ের দিন রাতে আমি যে বিহেভটা করেছি সেটা আমার উচিত হয়নি। আমি বিয়ের কনসেপ্টটাকেই বিশ্বাস করি না, সো আমার জন্যই হুট করে বিয়েটা মেনে নেওয়া পসিবল ছিল না। তুমি বলেওছিলে সেদিন রাতে, কিন্তু আমি যতটা রুড বিহেভ করেছি তুমি করনি। এইসবের জন্যই সরি। ইয়াহ, ইটস ওকে। আরও একটা কথা ছিল। কি কথা? আমার হাতের এই ব্যান্ডেজটা কি আপনি করেছিলেন? হ্যাঁ, তখনই তোমার মুখটা দেখেছিলাম, তাই তো আজকে চিনতে পেরেছি। ব্যান্ডেজটার জন্য শিওর হয়েছি আর কি। ও আচ্ছা। উনি আমাকে পাশ কাটিয়ে চলে গেলে কেন যেন আমার চোখটা ছলছল করে ওঠে। হয়তো ওনার আলাদা হওয়ার কারণটা শুনে। হাজার হোক স্বামী হয় উনি আমার। উনি বিয়েটাকে অস্বীকার করলেও আমি পারিনি। তাই তো উনি আলাদা হওয়ার কথা বলায় খারাপ লাগছে নিজের অজান্তে। নিজেকে স্বাভাবিক করে নিতে কোয়েল জিজ্ঞেস করলো, কি বললো তোকে? বললো ওই ছেলেটা আর ডিস্টার্ব করবে না, আর আমাকে একটু সংযত থাকতে। আদিত্যদা খারাপ নয়, ওদের গ্যাংয়ের লিডার আদিত্যদাই। আর ওর পার্টনারকে জানিস? পার্টনার? হ্যাঁ, গ্যাংয়েরও পার্টনার, আবার রিলেশনেরও। আই মিন ওরা বিএফ জিএফ। ওনার জিএফ আছে? হ্যাঁ, জিয়া, যে তোকে র্যাক করতে চেয়েছিল। তুই জানিস ও আমাদেরই ডিপার্টমেন্টের। কি?
শুধুমাত্র আদিত্যদা জিয়ে বলেও আদিত্যদার গ্যাংয়ের সাথে চলে আর যাকে ইচ্ছে তাকে র্যাক করে। বাট সেটা আদিত্যদা জানে না। আদিত্যদা ওদের থেকে ডিফারেন্ট। জিয়ার ভয়ে কেউ আদিত্যদাকে বলে না ওর সম্পর্কে। আমি বলতাম না, কারণ ও আমার ফ্রেন্ডের সাথে বা আমার সাথে কোনোদিন এমন কিছু করেনি। তুই এত খোঁজ রাখিস ওনার ব্যাপারে? তুই কি ওনাকে লাইক করিস নাকি? আমার কথা শুনে কোয়েল চুপ হয়ে গেল। কেন যেন পুরনো কথা মনে করিয়ে দিয়েছি আমি ওকে। ওর এমন মুখ দেখে আমারও মন খারাপ হয়ে যায়। তাহলে কি কোয়েলও ওনাকে পছন্দ করে? হোস্টেলে ফিরে যায় চল। কোয়েল চলে গেল। আমি ঠিক করলাম ওর থেকে জানবো যে ও সত্যি ওনাকে লাইক করে কিনা। তাই ওর পিছু পিছু গেলাম। ও বুঝেছি, জিও না জিয়ে পার তুই ওনাকে লাইক করিস। এটাই তোকে মনে করালাম বলে মন খারাপ? না রে, তেমন কিছু না। আদিত্য তাকে আমি স্কুল লাইফ থেকে চিনি, তার জন্যই বলতে পারলাম, এর চাইতে বেশি কিছু না। তাহলে মুড অফ হয়ে গেল যে? এমনি, চল হোস্টেলে ফিরে যাব। আমি ওর কথা বাড়ালাম না। কেন জানি কোয়েলের কথা একটু স্বস্তি পেলাম, কারণ মন বলছে ও সত্যি বলছে। বড়া লোকজনের আড়ালে আমি এক কোণে ফিটে হাত দিয়ে দাঁড়িয়ে আছি অসহায়ের মতো। না পারছি সরে যেতে, না পারছি ওখানে দাঁড়িয়ে থাকতে। কাউকে বলার মতো পরিস্থিতি নেই, কারণ এই বিয়ে চলার মুহূর্তে কাকে বলবো যে আমার ব্লাউজের সেন্টটা নিচে নেমে গেছে, আর সেটা ধীরে ধীরে আরও নিচে নেমে যাচ্ছে। চারিপাশে লোক পড়তে সরতেও পারছি না। না, এভাবে দাঁড়িয়ে না থাকলে সম্মানের কিছুই থাকবে না। যে করে হোক যেতেই হবে। দুহাত দিয়ে শক্ত করে নিজের ব্লাউজটা কোনো রকমে চেপে এক পা আগাবো বুঝলাম। সেন্টটা একদম শেষ প্রান্তে। চোখ বন্ধ করে এগোতে নিলেই পুরুষালের শীতল হাতের স্পর্শ পেলাম। চুপ করে দাঁড়ান, আমাকে দেখার প্রয়োজন নেই, আপনার সম্মান বাঁচাটা প্রয়োজন। আশা করছি আর অসুবিধা হবে না। কথা শেষ হতেই আমি পুরোপুরি ঘুরে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। পাশে তাকাতেই দেখলাম ভিড়ের মাঝে চলমান একটি লোক। তৎক্ষণাৎ নিজের পিঠে হাত দিয়ে দেখলাম সেন্টটা লাগানো। বাড়ি অদ্ভুত লোকটা। আর কথা বাড়ালাম না বিষয়টা নিয়ে, কারণ আমি ওনাকে দেখতে পাইনি, যার ফলে ধন্যবাদ জানানোর উপায় নেই। আমার দিদির বিয়ে শেষ হতেই আমি একটা ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম। ওয়াশরুমে গিয়ে দেখলাম না, সব ঠিকই আছে। আজ আমার জেঠুর মেয়ের বিয়ে ছিল। টিউশনি থেকে ফিরে কোনো মতো রেডি হয়ে উপস্থিত হয়েছি, তাই আজ এমন অবস্থা। সেন্টটা যে ঠিক করে লাগাইনি তার খেয়ালই ছিল না। ভাগ্যিস লোকটা হেল্প করলো। 1 মিনিট, লোকটাকে ধন্যবাদ যে কীভাবে জানাই, এই ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসে দরজা আটকে সামনে এগোতে নিলে একজনের সাথে ধাক্কা লাগলো, আর সে ধমক দিয়ে উঠল। সামনে তাকিয়ে দেখলাম একটি ছেলে, যার হাতে জুস ছিল, যা আমার সাথে ধাক্কা লাগায় ওনার গায়ে পড়ে গেছে। শিট, এটাই হওয়ার বাকি ছিল। উনি নিজের ড্রেসের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, একটু দেখে চললে কি খুব দেরি হয়ে যেত আপনার? আই অ্যাম এক্সট্রিমলি সরি, আসলে আমি বুঝতে পারিনি। এখন আপনার সরি বলাতে তো আমার আর এই ড্রেসটা ঠিক হয়ে যাবে না, তাই না? তাও আপনি যেহেতু সরি বলেছেন, তাই ইটস ওকে। ছেলেটি আমাকে আর কিছু বলতে না দিয়ে সেখান থেকে চলে গেল। আমিও কিছু বলতে গিয়েও আর বলতে পারলাম না, কারণ দোষটা তো আমারই ছিল। এমন সময় নিচ থেকে আমার ডাক পড়লে আমি সেদিকে চলে যাই। একে একে বিয়ে বৌভাত শেষ হয়ে যায়। এরপরে একদিন আমি টিউশন পড়িয়ে বাড়ি ফিরতেই দেখি একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা বসে আছেন। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার বাবা আমাকে দেখিয়ে বললেন, আমাদের একমাত্র মেয়ে মমিতা উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশন করবে ঠিক করেছে। আমার তেমন সামর্থ্য নেই দেখে ও নিজের পড়াশোনাটার খরচ নিজে চালায়, স্কলারশিপ আর টিউশনি করিয়ে। পড়াশোনায় আগ্রহী দেখে যে ঘরের কাজ জানে তা নয়, ঘরের কাজও সব জানে, তা আপনার ওর মায়ের থেকে জানতে পারবেন। আমি বুঝলাম না এদের কাছে আমার এত তথ্য দেওয়ার কী কারণ। বড়দের কথার মাঝে কথা বলতে নেই, তাই কিছু জিজ্ঞেস করতে পারছি না। কিন্তু আমি ভাবিনি আমার সব প্রশ্নের উত্তর আসা ভদ্রলোকের এক কথাতেই পেয়ে যাব। উনি মা বাবার দিকে তাকিয়ে বললেন, মৌমা যদি ঘরের কাজ নাও পারে তাতে কোনো রকম অসুবিধা নেই। ওকে আমরা ঘরের বউ নয়, মেয়ে করে নিয়ে যেতে চাই। প্রথম দেখাতেই আমরা ঠিক করে নিয়েছি ওকেই আমাদের বাড়ির বউ করব। তাই আপনারা দয়া করে উদ্বিগ্ন হবেন না। আমি বিস্ফোরিত চোখে একবার বাবার দিকে তাকাচ্ছি তো আরেকবার মায়ের। মা এসে আমার উপরে যেতে বললেন। আমার ঘরে আসতে আলমারি থেকে একটা ভালো শাড়ি বের করে দিয়ে বললেন, চটপট সুন্দর করে শাড়িটা পরে তৈরি হয়ে নে। আমি চাই ওদের সামনে তুই একটু সুন্দরভাবে সেজে যাস। আমি একটু খাবারের আয়োজন করতে যাচ্ছি, তুই কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বলে দিলাম। আমি মুখ দিয়ে একটু শব্দটুকু করতেও হয়তো ভুলে গেছি। হঠাৎই বিয়ের খবর যেন আমার পুরো পৃথিবীটাই উলট পালট করে দিয়েছে। আকাশ পাতাল ভাবনার মাঝে মা কাঁধে হাত দিয়ে আমায় বলল, আমি জানি তোর এখন এই বিয়েতে মত নেই, কিন্তু তুই বিশ্বাস কর, ওনাদের থেকে ভালো পরিবার আমরা আর পাবো না তোর জন্য। ওনারা নিজেই তোকে পছন্দ করেছে সুপ্রিয়ার বিয়েতে। 1 সপ্তাহ পর একটা ভালো বিয়ের তারিখ আছে, সেদিনই বিয়ে ঠিক হয়েছে। মা, এসব তুমি কি বলছো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। এভাবে হুট করে বলা নেই কওয়া নেই আমি বিয়ে করে নিব? কার সাথে বিয়ে করছি তাকেই তো আমি চিনি না।
সব ছিনে যাবি। ওনারা পুরোহিত মশাই থেকে দিনক্ষণ ঠিক করে এসেছেন। বুঝতে পারছিস কতটা পছন্দ হয়েছে তোকে। তুই অনেক ভালো থাকবি মা, দেখিস। আমাদের এই অভাবের সংসারে তোকে কষ্ট করতে হবে না। তুই তো জানিস তোর বাবার অবস্থা। এখন বিয়েটা করে নিলে আর থাকবে না কোনো ওনারা বলেছেন কিছু নেবে না। আমরা যা সাজিয়ে দিব মেয়েকে তাতেই হবে। আর এভাবে বাড়ি বয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, তাদের তুই ফিরিয়ে দিবি? আমাদের কথা ভেবে রাজি হয়ে যা মা। আমি বলছি তুই খুব ভালো থাকবি। মা চলে গেলেন। আমি কিছুই বলতে পারলাম না মায়ের মুখের ওপর। সত্যি তো, এই অভাব অনটনের সংসারে এমন প্রস্তাব আসা হাতে ছাদ পাওয়ার মতো অবস্থা। এটাই আমার ভাগ্য ছিল বলে সবই মেনে নিলাম। রাত হয়ে গেছে। চোখের জলটা মুছে জানালাটা বন্ধ করে সামনে ফিরলাম। দেখলাম কোয়েল এখনো একইভাবে শান্ত চাহনি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেটা খেয়াল না করার ভান করে পড়ার টেবিলে আমার বইগুলো সাজাতে লাগলাম। এতক্ষণ ওকে নিজের অতীত সম্পর্কে বলছিলাম, বিয়ে অবধি জানালাম। আদিত্যর ব্যাপারে কিছু জানাতে ইচ্ছে করলো না। ওটা না হয় গোপনই থাক আদিত্যর কথা মতো। কিছুক্ষণ পর কোয়েল আমার পাশে দাঁড়িয়ে আমার বই সাজাতে সাজাতে ভাঙা কণ্ঠে বলল, আমার মনে হয় তুই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছিস। মা বাবা আমাদের জন্য যে সিদ্ধান্ত নেয় তা আমাদের ভালোর জন্য নেয়। মা বাবা যেমন কিছু সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তেমনি আমরাও সব সময় সঠিক সিদ্ধান্ত নিই তা কিন্তু নয়। যাই হোক, আমি একটু আসছি। কোয়েল কথাগুলো বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে চলে গেল ঘর থেকে। ওকে দেখে মনে হলো ও যেন অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলল। কোয়েল এভাবে কেন বলল কথাগুলো? ওরও কি কোনো অতীত আছে? জানার চেষ্টা করতে হবে আমায়। রাতে ডিনার সেরে নিলাম আমি আর কোয়েল মিলে। কোয়েল ঠিক ব্যবস্থা করে নিয়েছে আমাদের একসাথে থাকার, তাও আবার সকালেই। ম্যামদের সাথে যখন কথা বলছিল তখন দেখলাম ম্যামরা ওকে খুব স্নেহ করে, তাই হয়তো খুব তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন আমার ঘরটা চেঞ্জ করে দিতে। আমি শুতে যাচ্ছিলাম, এমন সময় কোয়েল বলল, চল একটু গল্প করি, তারপর ঘুমাবো। আমি যেন এই মুহূর্তটারে অপেক্ষা করছিলাম। এই সুযোগে কোয়েলের থেকে ওর অতীত সম্পর্কে জানতে হবে। কিরে, কি ভাবছিস এত? টায়ার্ড লাগলে ঘুমিয়ে পড়, অসুবিধা নেই। আরে না না, চল। আমিও ভাবছিলাম গল্প করব। তাহলে এত কি ভাবছিলি? ওই গল্পের টপিক। আচ্ছা তুই তো সম্পর্কে কিছু বল। ভবিষ্যতে কি করবি? আমি আমার ইচ্ছা আছে একটা ভালো জায়গায় জব করার, ব্যাস, আর কিছুই না। তোর বাবা মা ভাই বোন? কলকাতাতে থাকে মা বাবা, ভাই বোন নেই। আমি একাই, ব্যাস, এতটুকুই আমার পরিচয়, আর কিছুই না। আর বয়ফ্রেন্ড? কয়েল চুপ করে কিছুক্ষণ জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আমি ওর উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলাম। কোয়েল আস্তে করে বলল, এইসব প্রেম ভালোবাসা আমার কপালে নেই। আসলে আমি কাউকে বিশ্বাস করি না রে, তাই এসবে জড়াতে আমার ভয় লাগে। এসব স্যার, কালকে আবার ভার্সিটিতে যেতে হবে তো। না জানি কি অপেক্ষা করছে আমার জন্য। আরে মৌমিতা, মৌ, মৌ বলে ডাকতে পারিস আমায়। এটা আমার ডাক নাম, সবাই আমাকে এই নামেই ডাকে। আচ্ছা, তুই চিন্তা করিস না, যা হবে দেখা যাবে। এখন একটু শান্তিতে ঘুমাতো, দেখবি সকালে উঠে ফ্রেশ লাগবে। গুড নাইট। গুড নাইট। কোয়েল শুয়ে পড়লে আমিও একটা দীর্ঘশ্বাস পেয়ে ফেলে শুয়ে পড়ি। আগামীকালের জন্য তো আবার প্রস্তুতি থাকতে হবে। যে মানুষটাকে দেখতে চাই না তাকে হয়তো বারবার দেখতে হবে। এসব ভাবতে ভাবতেই আস্তে আস্তে চোখ কেটে এলো আমার। ওই যে চলে এসেছে আমাদের টিপিক্যাল বেহেনজি। আমি আর কোয়েল ভার্সিটিতে ঢুকছি, এমন সময় আমাদের পিছন থেকে কয়েকজন টিস করে আমাকে কথাটা বলল। কোয়েল আমার হাত ধরে বলল, ক্লাসে চল। এসবে পাত্তা দিয়ে লাভ নেই। কোয়েলের কথা মতো আমরা এগোতে নিলেই জিয়ার ওর পাশে থাকা কয়েকজন ছেলে এসে আমাদের সামনে দাঁড়ালো। বাহ, ক্লাসে যাচ্ছ বুঝি আমার থেকে পালিয়ে? কিন্তু তাতেও তো লাভ হবে না। কেন জানো নিশ্চয়ই। তোমার সো কল্ড ফ্রেন্ড এটা অবশ্যই জানিয়ে দিয়েছে যে আমিও ইংলিশ অনার্স ডিপার্টমেন্টে পড়ি, তাই পালিয়ে আর যাবে কোথায়? বলে জিয়া হাসতে লাগলো। পাশ থেকে একটা ছেলে বলে উঠল, তোমার বেশ ক্ষমতা আছে তো, এই ভার্সিটির সবচাইতে দেমাকি মেয়েকে প্রথম দিনেই বান্ধবী বানিয়ে ফেললে। আমি উত্তর দিতে যাব, তার আগে কোয়েল উত্তর দিল, তা আপনিও মেয়ে হয়ে যান, আপনার সাথে বন্ধুত্ব করে নিব। কি বলেন, পারবেন? কোয়েলের কথা শুনে আমি সহ জিয়াও হেসে ফেলল। সেই দেখে ছেলেটা রেগে জিয়াকে একটা ধমক দিল। জিয়া জিয়া হাসি থামিয়ে কোনো মতে বলল, টেকে ছিল ফিল। কোয়েলের সাথে কথা বলছিস কেন? কথা বলে মিডল ক্লাসটার সাথে, যার ড্রেসিং সেন্স নেই। আচ্ছা মিডল ক্লাস মানলাম, বাট ড্রেসিং সেন্স তো ভালো হওয়া উচিত। না আছে ড্রেসিং সেন্স আর না আছে টাকা পয়সা, তাই তো এরকম ড্রেস পরে এত বড় ভার্সিটিতে পড়তে চলে এসেছে।
কি ভেবেছিলে এখানে এসে কোনো বড়লোক ছেলে পটিয়ে নেবে? এরকম লোক দিয়ে? ও মাই গড, ছেলে তো দূর বাদে ভার্সিটির মেয়েরাও তোমার কাছে ঘেঁষতে চাইবে না আই থিঙ্ক। কথাগুলো বলে সবাই হাসিতে ফেটে পড়ল। কোয়েল কিছু বলতে যেতে নিলে আমি থামিয়ে দিলাম। সেই দেখে জিয়া আবারও বলল, কোয়েল, এতদিন নিজের অ্যাটিটিউড দেখানোর পর এরকম চামচাগিরি করাটা ঠিক তোকে মানাচ্ছে না, তাও আবার এরকম একটা খ্যাত মেয়ের হয়ে। লেটস গো গাইস, আবার পরে এর পিছনে সময় নষ্ট করব। এই বলে ওরা হাসতে হাসতে চলে গেল। আমি কোয়েলকে বললাম, ক্লাসে চল, এটা যাদবপুর ইউনিভার্সিটি মৌ, একটু তো সহ্য করতেই হবে এসব। জানি এখন আর কোনো কিছুতেই আমার কোনো কিছু যায় আসে না, আমার দরকার পড়াশোনা নিয়ে, সেটা মন মতো করবো তাহলেই হবে। পাশে কে কী বললো তা আমার কিছু যায় আসে না। যে যা করেছে ঠিকই করেছে, আমি এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না কোয়েল। সরি টু সে দ্যাট। কোয়েল বিস্ময় নিয়ে আদিত্যর দিকে তাকিয়ে আছে। আদিত্যর কথা শুনে যা ভ্রুক্ষেপ আদিত্য করছে না, সে নিজের মনে ফোন কাটছে। আজকে জিয়া যে ব্যবহারটা মমিতার সাথে করেছে সেটা আদিত্যকে জানানোটা ঠিক মনে করেছিল কোয়েল, তাই জানাতে এসেছে, কিন্তু ভাবেনি আদিত্য এমন কথা বলবে। কোয়েল নিজের রাগ সংযত করে আদিত্যকে বলল, আমি তোমার থেকে এমন প্রতিক্রিয়া আশা করিনি আদিত্যদা। আমি ভেবেছিলাম তুমি জিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করবে, কিন্তু না, আমি বলছিলাম, আসলে ভুলে গিয়েছিলাম জিয়া তো তোমার গার্লফ্রেন্ড, তাই ওর বিরুদ্ধে তুমি কোনো কথা বলবে না। কোয়েল কথাটুকু বলে চলে যাচ্ছিল। এমন সময় আদিত্য কোয়েলের হাত ধরে নিজের দিকে গড়িয়ে নিল। কোয়েল সামনে আদিত্যর হাত ছাড়ানোর চেষ্টা করছে। সেই দেখে আদিত্য হেসে বলল, তুই শুধরাবি না তাই না? এত কিছু জেদ তোর? ছাড়ো আমার হাত, ছাড়ো, আমার সময় নেই। আচ্ছা, তো এতক্ষণ কিভাবে কথা বলছিলি? তখন অনেক সময় ছিল নাকি? কোয়েল চেষ্টা থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আদিত্য ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে কোয়েলের হাত ছেড়ে জিজ্ঞেস করল, কি এমন দেখেছিস বলতো তুই মেয়েটার মধ্যে, যে আসার প্রথম দিন থেকে ওকে সাপোর্ট করছিস? যেই তুই না ও কারোর সাথে কথা বলতেই না প্রয়োজনের বেশি, সেই তুই সারাক্ষণ ওর সাথে থাকছিস, কি ব্যাপার বলতো? আমি যা দেখেছি তুমি যদি সেটা দেখতে পেতে তাহলে আজ জিয়াকে সাপোর্ট করতে পারতেন আদিত্যদা। মেয়েটার সাথে মিশে দেখো, বুঝতে পারবে মেয়েটা কত সাধারণ। এইসব বড় লোকের মাঝে না শুধু অহংকার, হিংসে, স্বার্থপরতা এগুলো লড়াই আছে, যা ওর মধ্যে নেই। সাধারণ একটা মেয়েও, যে কিনা শুধুমাত্র পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চায়। কি অস্বাভাবিক মনের ইচ্ছে শক্তি যে এত অল্প বয়সে বিয়েটাও ওকে হার মানাতে পারেনি। বিয়ে? হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। কার সাথে কিছু জানিস? না, সেসব কিছু বলেনি। বলেছে বর নাকি ওকে মেনে নেয়নি, বিয়েটা মেনে নেয়নি। ও আচ্ছা। কোয়েলের কথা শুনে আদিত্য যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্রথমে কোয়েলের মুখে মৌমিতার বিয়ের কথা শুনে যেন শ্বাস আটকে গিয়েছিল আদিত্যর। ভেবেছিল মৌমিতা হয়তো ওর কথা রাখেনি, বলে দিয়েছে কোয়েলকে সবটা। কিন্তু না, ও এখনও আশ্বস্ত হলো যে মৌমিতা কথা রেখেছে, কিছুই বলেনি কোয়েলকে। কৌতূহলবশত আদিত্য কোয়েলকে জিজ্ঞেস করেই বসলো, আর কি কি জানিস ওর ব্যাপারে তুই? কোয়েলও সব বলতে লাগলো আদিত্যকে, যাও মৌমিতা কোয়েলকে বলেছে। সবটা শোনার পর আদিত্যর মনে তীব্র অপরাধবোধ কাজ করতে শুরু করলো, যা হয়তো আদিত্য কাউকে বোঝাতে পারবে না। আদিত্যকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে কোয়েল জিজ্ঞেস করলো, হঠাৎ কি হলো তোমার? না কিছু না, তুই যা, আমি জিয়ার সাথে কথা বলবো। তোকে যেমন কেউ ডিস্টার্ব করে না, মৌমিতাকেও কেউ ডিস্টার্ব করবে না আজকের পর থেকে। ও হ্যালো, তোমার জন্য আমাকে কেউ ডিস্টার্ব করে না এমনটা নয়, ওকে? ওই তো এসেছিল আজকে তোমার একটা ফ্রেন্ড আমাকে টোন করতে। কে করেছে? নামটা বল, কে করেছে? হঠাৎ করে আদিত্যকে রেগে যেতে দেখে কোয়েল হকচকিয়ে গেল। বলে গিয়েছিল যে আদিত্য কেমন রিয়েক্ট করতে পারে কোয়েলকে টোন করার কথাটা শুনে। পরিস্থিতি সামাল দিতে বলল, আদিত্যদা, কাম ডাউন, একবার জেনে নিও। আমি কি উত্তর দিয়েছি? তোমার জিয়াও হাসছিল। সো কোয়েল প্লিজ, তুই খুব ভালোভাবে জানিস আই ডোন্ট লাইক জিয়া। তারপরেও কেন সবসময় তোমার জিয়া বলতে থাকিস? তাহলে কেন তুমি ওর সাথে কথা বলো? আমার একদমই পছন্দ না তোমার ওর সাথে কথা বলাটা। আদিত্য মুচকি হেসে বলল, তো কি পছন্দ তোর? জিয়াকে অ্যাভয়েড করো, না হলে আমি তোমাকে অ্যাভয়েড করব। আমি নিজে থেকে যাই না ওর সাথে কথা বলতে, জানিসই তো তুই। ও নিজে বেহায়ার মতো পড়ে থাকে আমার পিছনে, কী করবো বল? আর ও কার মেয়ে জানিসই তো, ওর সাথে কথা বলা বন্ধ করলে উৎপাত আরও বেশি করবে ও। তা কতদিন তুমি এই নাটকটা করবে জিয়ার সাথে? দেখা যাক। ও যেমন নিজের স্বার্থের জন্য আমার পিছনে পড়ে আছে, তেমনি আমিও আমার স্বার্থ যতদিন ততদিন ওকে রাখবো। এর মধ্যে যদিও বলিও তোর সাথে খারাপ ব্যবহার করার কথা মাথায় আনে না, তাহলে ওটাই ওর শেষ দিন হবে। আচ্ছা, তুমি শান্ত হও। আমাকে কেউ টিজ করেছে এসব শুনলে এত হাইপার হয়ে যাও কেন বলো তো তুমি? আমি আমার দিকটা ম্যানেজ করতে জানি আদিত্যদা, যেটা মৌ শিখে যাবে, শুধু সময়ের প্রয়োজন।
আমি বললাম তো মেয়েটা ব্রিলিয়ান্ট। ঠিক আছে ঠিক আছে, ওর তারিফ করা বন্ধ কর আর যা নিজের ক্লাসে যা। আগে বলো কেন এতটা হাইপার হয়ে যাও তুমি? আদিত্য কোয়েলের চোখে চোখ রেখে তাচ্ছিল্যের সুরে বলল, তুই কি সত্যি জানিস না তোর খেয়াল আমি কেন রাখি? দরকার নেই আমার খেয়াল রাখার, নিজের খেয়াল নিজে রাখতে আমি জানি। সো প্লিজ, আগেও বলেছি এখনও বলছি, তুমি ভুল করছো আদিত্যদা, নিজের জায়গাটা নষ্ট করো না তুমি। এটুকু বলেই কোয়েল গটগট করে হেঁটে চলে গেল। আদিত্য শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে দুহাত পকেটে গুজে পড়ল। আর কতদিন এভাবে অবুঝ হয়ে থাকবি বলতো কোয়েল? না জানি কি অপেক্ষা করছে ভবিষ্যতে। কিছুক্ষণ আগে কোয়েলের কথাগুলো মনে করে আদিত্য দুহাত দিয়ে মুখ ডেকে বসে পড়ল। তাকা তাকালো কাদের হাতের স্পর্শ পেয়ে। কিরে কোয়েল, কোথায় গায়েব হয়ে গিয়েছিলি তুই? কতক্ষণ ধরে আমি তোকে খুঁজেছি। কোয়েল আদিত্যর কাছ থেকে এসে মৌমিতার কাছে এসে ক্যান্টিনে বসল আর বলল, একটু কাজ ছিল, তুই কি করছিস সেখানে? এই তো একটু বই পড়ছিলাম, আজকে আর ক্লাস করতে ইচ্ছে করছে না। কেন, ঘুরতে মন চাইছে নাকি? মৌমিতা হেসে দিল কোয়েলের কথা শুনে। হাসতে হাসতে জিজ্ঞেস করলো, তুই কিভাবে বুঝলি? আরে স্বাভাবিক ব্যাপার, নতুন জায়গায় এসেছিস, ঘুরতে তো মন চাইবেই। আর এখন সবে পড়া শুরু, তাই চাপটাও কম। বেশ আইডিয়া করে ফেললাম। শুধু কি তুই ব্রিলিয়েন্ট নাকি? কে বললো আমি ব্রিলিয়েন্ট? ওমা, নাচতে জানিস, ড্রয়িং করতে পারিস, পড়াশোনায় এত ভালো, ঘরের কাজও জানিস, এত কিছু জেনেও বলছিস তুই ব্রিলিয়েন্ট না? দূর, বাদ দে তো এসব কথা, আর আমাকে ঘুরতে নিয়ে চল। জো হুকুম ব্রিলিয়েন্ট সাহেবা, সরি রানী সাহেবা। দেখ, মারবো একটা ঘাটটা তোকে। আমি আর কোয়েল হালকা খুনসুটিতে মেতে উঠে বেরিয়ে গেলাম যাদবপুর ঘুরে দেখার উদ্দেশ্যে। যাক, এটুকু কপাল ভালো আমার যে প্রথম দিন থেকে ভার্সিটিতে এসে একজন মনের মতো বান্ধবী পেয়েছি। কিন্তু এই মেয়েটার মনটা বুঝে উঠতে পারছি না আমি এখনও, কেন যে সবার থেকে এত আলাদা হয়ে থাকে। আমাকে জানতে হবে। আমি আর কোয়েল ভার্সিটি থেকে বেরোলে কোয়েল আমার রাস্তা চেনাতে শুরু করে। ভার্সিটির পাশে থাকা অলিগলি চিনতে চিনতে ঝালমুড়ি খাওয়া শুরু করি আমরা দুজন। কিন্তু এই কোয়েল, আমার কেন যেন মনে হচ্ছে কেউ আমাদের পিছু পিছু করছে। কি? কোথায়? কোয়েল হুট করে পিছন ঘুরে গেল। বেশ কিছুক্ষণ ওকে এদিক ওদিক তাকিয়ে থাকতে দেখে আমি আলতো করে ধাক্কা মেরে জিজ্ঞেস করলাম, কই, কাউকে দেখতে পেলে নাকি? একইভাবে তাকিয়ে রয়েছিস যে? কোয়েল চমকে উঠে আমাকে বলল, কই, না তো কিছু, তোর ভুল মনে হয়েছে, কেউ নেই আমাদের পিছনে, চল। কোয়েলের সামনে এগিয়ে গেল কথাটুকু বলে, কিন্তু আমার কেমন যেন মনে হলো ও কিছু লুকিয়ে গেল আমার কাছ থেকে। তাই কোয়েল যেদিকে তাকিয়েছিল সেদিকে উকিঝুঁকি করতে লাগলাম। আর সেই সময় কোয়েল ডাকলো। যেহেতু কাউকে দেখতে পেলাম না তাই কোয়েলের কাছেই চলে গেলাম। কিছুক্ষণ আগের কথাগুলোতে কাজ হয়েছে তাহলে। ভালো লাগলো দেখে। কে রে, আমাকে ডেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা হাসছিস কেন? কোয়েলের কাছে এসে কোয়েলকে হাসতে দেখে ওকে জিজ্ঞেস করতেই ও বলল, আরে না রে, তেমন কিছু না, ওই একটা হাসির কথা মনে পড়ে গিয়েছিল তো, তাই আর কি। আমরা আবারও হাঁটতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর কোয়েল বলল, তোকে তো একটা কথা বলাই হয়নি, সামনেই কলেজে ফ্রেশার্স পার্টি আছে। তাই নাকি? কবে? এই তো 2 সপ্তাহ পর। আমার মনেই হয়েছিল তুই জানবি না, তাই বললাম। আসলে এবার তেমন বড় করে ফ্রেশার্স পার্টি হচ্ছে না, কম্পিটিশনের জন্য। কিসের কম্পিটিশন আবার? নাচ নিয়ে। এবার নাকি ফার্স্ট টাইম যাদবপুর ইউনিভার্সিটিতে এটা হচ্ছে, তাই ফ্রেশার্স পার্টিটা একটু ছোট করেই হবে। শুনলাম ফ্রেশার্সের কয়েকদিনের মধ্যেই কম্পিটিশান। বাহ, এই মৌ, কম্পিটিশানে নাম দিবি? তুই তো খুব ভালো নাচ করতে পারিস। কোয়েল বেশ উত্তেজিত হয়ে আনন্দের সাথে আমাকে প্রস্তাব দেওয়ায় আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে উত্তর দিলাম, মাথা খারাপ হলো নাকি তোর? আমি এসব কম্পিটিশনের মধ্যে নেই, চল চল হোস্টেলে ফিরে চল। আমার কথা শোনার পর এক নিমিষে কোয়েলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এটা দেখে আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না আমার। এখন শুধু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, ব্যাস। আর কোনো স্বপ্ন বা ইচ্ছে আমার নেই। কেন যেন সবটা শেষ হয়ে গেছে। আসলে আমি শেষ হয়ে গেছি ভিতরে ভিতরে। আমি আর কোয়েল হোস্টেলে ফিরে এলাম। ফ্রেশ হয়ে বই নিয়ে বসলাম ঘণ্টাখানেকের মতো। তারপর উঠে জানালার সামনে দাঁড়ালাম। আকাশের দিকে তাকিয়ে রইলাম স্থিরভাবে। কেন জানি ভীষণ অস্থিরতা কাজ করছে মনের ভিতর। কিসের জন্য এই অস্থিরতা বুঝতে পারছি না। বাধ্য হয়ে চোখটা বুঝলাম। সঙ্গে সঙ্গে আদিত্যর মুখ ভেসে উঠল চোখের সামনে। তৎক্ষণাৎ চোখ খুলে ফেললাম। এটা কি আমার অস্থিরতার কারণ?
হয়তো তাই। আচ্ছা, আমার জীবনটাও তো নাকি বিবাহিত মেয়েদের মতো হতে পারতো, কেন হলো না? কেন আমার স্বামী আমায় মেনে নিল না? হয়তো কপালে ছিল না তাই। কী রে, এত কী ভাবছিস? কোয়েলের স্পর্শ আর গলার আওয়াজে ঘোর কাটল। শুধু নাবোধক মাথা নাড়লাম। কোয়েল চলে গেল। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মনকে বোঝানোর চেষ্টা করলাম, যার জন্য আমার অস্থিরতা সে তো আমাকে নিয়ে ভাবেই না। আদি, তুমি এভাবে মুখ ডেকে এখানে কেন বসে আছো? কি হয়েছে? এনিথিং রং? এভরিথিং ইজ রং হেয়ার বিকজ অফ ইউ। আদিত্যর এরকম শান্ত গলা স্বরে জিয়া বিচলিত হয়ে পড়ল। জিয়া মনে মনে ভাবতে লাগলো, আদির এসব কী বলছে? আমি আবার ভুল কি বললাম? জিয়া কিছু বুঝে উঠতে না পেরে আদিত্যকে আবার প্রশ্ন করল, কি হয়েছে আদি? আমি কি করেছি? কি করছিস না তুই সেটা আমাকে বল। যারাই নতুন আসবে দুর্বল ভেবে তাদেরই বিরক্ত তোকেই করতে হবে, তাই না? নিজেও তো তুই এই ইউনিভার্সিটির ফ্রেশার, তাহলে কিভাবে অন্য ফ্রেশারকে হ্যারাস করিস? আমার নাম ভাঙিয়ে? আদিত্য রেগে জোরে কথাগুলো এক নাগাড়ে বললে জিয়া ঘাবড়ে যায়। সে ভাবেনি আদিত্য এতটা রেগে আছে। এদিকে আদিত্য রীতিমতো রাগে ফুঁসছে। কি হলো বল, কেন ফ্রেশারদের হ্যারাস করিস? স্কুলে এই কাজটা করতিস, তুই আর এখানে এসেও আমার থ্রুতে আমার বন্ধুদের গ্যাংয়ের সাথে মিলেই কাজ করিস, তাই না? এসবই যদি করা থাকে তাহলে আমার সাথে আর কোনোদিন কথা বলার চেষ্টা করবি না জিয়া। আদিত্য শেষের কথা শুনে যেন জিয়ার টনক নড়ল। সে বুঝতে পারছে না আদিত্য কেন এত রিয়েক্ট করছে। তাই জিজ্ঞেস করলো, তুমি এত রিয়েক্ট কেন করছো আদি? স্কুল লাইফে তো করনি, তখনও তো জানতে। তখন বলিনি, এখন তো বলেছি। ভালোভাবে জানিস আমি এসব পছন্দ করি না। আমি তো সেটাই জানতে চাইছি। তখন কিছু বলনি, এখন কেন বলছো? তাও আবার ওরকম একটা খ্যাত মেয়ের জন্য। ও হো, এখন বুঝলাম, মেয়েটা কোয়েলের ফ্রেন্ড তো, তার জন্য। আদিত্য জিয়ার সামনে দাঁড়িয়ে পকেটে দুহাত গুজে বলল, হ্যাঁ তাই। অবশ্য তোর এত কিছু জেনে কাজ নেই। তোর কাজ আমি যেটা বললাম সেটা মাথায় রাখা। আজকের পর থেকে মমিতাকে যেন কেউ বিরক্ত না করে, ওকে? নো, ইটস নট ওকে। তুমি সবসময় আমার সাথে এরকম বিহেভ করতে পারো না। সেই স্কুল লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি, তোমার পিছনে ঘুরছি, আর তুমি তুমি ওই কোয়েলের জন্য আমার সাথে এত খারাপ ব্যবহার করে আসছো? জিয়ার মুখে কোয়েলের নাম শুনে আদিত্য সোয়াল নিমিষে শক্ত হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর মুখে কোয়েলের সম্পর্কে কোনো কথা শুনতে চাই না। আর একটা কথা শুনে রাখ, জোর করে কিচ্ছু পাওয়া যায় না। আমি এসব ভালোবাসা বিয়ের কনসেপ্টে বিশ্বাসী নই। সো ভালোবাসার দাবি আমার কাছে করিস না, কিছুই পাবি না তুই। যেটা বললাম মাথায় রাখবি। মমিতাকে জানো আর বিরক্ত না করা হয়, হলে সেটা তোর জন্য ভালো হবে না। আদিত্য কথাগুলো বলে জিয়ার দিক থেকে পিছন ফিরে একটা নিঃশ্বাস ফেলে চলে যেতে নিলে জিয়া ফের জিজ্ঞেস করে, তাহলে তোমার কোয়েলের প্রতি এই চিন্তা যত্ন এসব কি ভালোবাসা নয়? আদিত্য জিয়ার দিকে ফিরে একগাল তাচ্ছিল্য হেসে বলল, তুই সেটা বোঝার ক্ষমতা রাখিস না। বোঝার হলে নিজেই বুঝে যেতি। কথা শেষ করে আদিত্য চলে গেল হন হন করে। ভার্সিটি থেকে বেরিয়ে বাইকে বসার আগে ফোন বার করে কল করলো। হোস্টেলে পৌঁছেছে? অপর পাশ থেকে উত্তর আসলো। আদিত্য বলে, অলওয়েজ নজর রাখবি এবার থেকে। হোস্টেল থেকে বেরোনোর পর থেকে নিয়ে হোস্টেলে ফেরা অবধি 1 মিনিটের জন্য যেন চোখের আড়াল না হয় তোর। আর স্পেশালি ইউনিভার্সিটিতে প্রতিটা মুহূর্তে নজর রাখবি, যাতে কেউ বিরক্ত না করে। আদিত্য ফোন পকেটে রেখে বাইক স্টার্ট দিতে গিয়ে দিল না। বাইকের ওপর 2 হাতের কোণে রেখে হাতের উপর কপালটা ঠেকিয়ে বসে আছে। আর যদি মম ড্যাড আমাকে জোর করে বিয়েটা না দিত, তাহলে এসব কিছুই হতো না। শুধু আমার জন্যই এখন মমিতা সাফার করছে। কী বা বয়স, এখনই কি বিয়ে দেওয়ার খুব দরকার ছিল? মম ড্যাড ভেবেছিল আমাকে বিয়ে দিলেই আমি কনসেপ্টটাকে মেনে নিব। এবার ভাবলো না নেগেটিভ রেজাল্ট কী হতে পারে। আদিত্য নিজের মাথাটা একটু ঝাড়া দিয়ে নিজের বাংলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে কোয়েলার মমিতা হোস্টেলে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছে। বাহিরের পরিবেশ দেখতে হঠাৎই ওর চোখে এক ব্যক্তির উপর পড়ল। সন্ধ্যা হয়ে গেছে, তাও লোকটা এখানে দাঁড়িয়ে কি করছে? হয়তো হোস্টেলের কারোর সাথে দেখা করতে এসেছে, তাই হবে হয়তো। না হলে এনাকে দেখে কেন ডেলিভারি বয় মনে হচ্ছে না তো? এই মৌ, এগুলো ধর, আমি একা পারছি না। কোয়েলের গলার আওয়াজ শুনে পিছন ফিরে দরজার দিকে তাকিয়ে দেখি ও 2 হাতে ফুসকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে ওভাবে দেখে এগিয়ে গিয়ে ওর হাত থেকে প্লাস্টিক নিতে নিতে বললাম, এসবের কি দরকার ছিল বলতো? আর যাওয়ার হলো আমাকে বলতি, একা গেলি কেন? তুই তো বিকেলবেলা ফুচকার দিকে তাকিয়ে বললি যে তোর ফুচকা খেতে ভালো লাগে। তখন যেহেতু ঝালমুড়ি খাচ্ছিলাম তাই আর খেতে গেলাম না। ভাবলাম সন্ধ্যাতে খাবো, খাওয়াও হবে আর সারপ্রাইজ দেওয়াও হবে। কোয়েলের হাসি দেখে আমিও হেসে ফেললাম। তারপর প্লেটে বেড়ে নিয়ে একসাথে খেতে বসলাম। খেতে খেতেই কোয়েল বলল, ফুচকা মোমো আমার খুবই ফেভারিট, মাঝে মধ্যেই আমি খাই। এখন একটা সঙ্গীও পেলাম, নেক্সট দিন স্টলে দাঁড়িয়ে খাবো। ওকে? একদম, স্টলে দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা। কিন্তু তুই একা একা কেন খেতিস? আমি তো দেখলাম তুই হোস্টেলে সবার সাথে প্রায় কথা বলিস। তাহলে? আসলে আমি সবার সাথে মিশি না রে।
যে আমার মনের মতো হয় তার সাথেই মিশি, আর বাকি সবার সাথে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলি। বাপরে, আমি তাহলে তোর মনের মতো হলাম? তা কি এমন দেখলি আমার মাঝে যে অন্যদের মধ্যে দেখিসনি? কোয়েল খাওয়া থামিয়ে স্মিত হেসে বলল, অনেক কিছু। তোর না আছে কোনো কিছুর অহংকার, না আছে মনে কোনো হিংসা, সবসময় যেটা সত্যি সেটা মুখের উপর বলিস, আর কোনো ইগো নেই তোর মধ্যে। এরকম সাধারণ মনের একজন সঙ্গীরই আমার প্রয়োজন ছিল, যা আমি আলটিমেটলি পেয়ে গেছি। কোয়েলের কথা শুনে আমি হেসে ফেলি। তারপর আবার খাওয়া শুরু করি, সাথে নানান রকমের গল্প তো আছেই। ক্যান্টিনে বসে বই পড়ছি আমি, এমন সময় আমার সামনে এসে একজন বসলো। বই থেকে মাথা তুলে তাকাতেই দেখলাম আমার সামনে জিয়া বসে, আর পিছনের ছেলেগুলো মানে জিয়ার গ্যাং। সেদিনের পর প্রায় 1.5 সপ্তাহ কেটে গেছে। এই 1.5 সপ্তাহে আমাকে কারো দ্বার বিপত্তির সম্মুখীন হতে হয়নি, তাহলে আজ আবার হঠাৎ এরা এলো কেন? আবার বইয়ের দিকে তাকালাম আমি চুপচাপ। সেই সময় জিয়া বলে উঠল, আর কদিন পরে ফ্রেশার্স পার্টি, তুমি তো জানোই আমিও তোমার ডিপার্টমেন্টে, সো আমিও একজন ফ্রেশার্সই। হ্যাঁ জানি, কিন্তু এগুলো তুমি আমাকে কেন বলছো? বন্ধুত্ব করার জন্য। আমি অবাক হলাম জিয়ার কথা শুনে, যে কিছুদিন আগে আমায় এত অপমান করলো, আমাকে সহ্য করতে পারছিল না, সে কিনা আমাকে বন্ধুত্ব করতে চাইছে। আমার এসব প্রশ্নের উত্তরে জিয়াকে না চাইতে জিয়া দিয়ে দিল, দেখো প্রথম প্রথম আমরা সবার সাথে একটু খারাপ বিহেভ করি, দেন ভালো বন্ধু হয়ে যাই। ওগুলো জাস্ট মজা করার জন্যই করি। সো ফ্রেন্ডশিপ করবে? তাহলে তুই করে বলবো। ওকে, বাট ওরা। জিয়া আমার কথা শুনে পিছন ফিরে ছেলেগুলোর দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বলল, ওরা তোকে ইনভাইট করতে এসেছে, বিকজ ওরা আমাদের সিনিয়র, আয়োজন তো ওরাই করছে, তাই ইনভাইটও ওরাই করবে। আমি চললাম, পরে দেখা হচ্ছে। যে আমার সাথে হ্যান্ডশেক করে হেসে চলে গেল। তারপর ওই ছেলেগুলোর মধ্যে যে ছেলেটা কোয়েলকে টোন করছিল, সে আমার সামনে বসে বলল, যা বলার তো বলেই দিল জিয়া, আর তুমি যখন জিয়ার ফ্রেন্ড তখন আমারও। ছেলেটার কথাটা বলতে বলতেই আমার হাতের উপর হাত রাখলো আর শক্ত করে ধরলো। আমি কিছু বলতে যাব তার আগে ছেলেটার মুখ ভাঙ্গি পাল্টে গেল, আমারও বোন বুঝলে? জিয়াকে যেমন বোনের নজরে দেখি তোমাকেও তাই দেখব, কারণ তুমি জিয়ার ফ্রেন্ড। এই তোরা ওকে বোনের নজরে দেখবি আর হেল্প করবি। হ্যাঁ হ্যাঁ সবিক। বাকি ছেলেগুলোও ভয়ে ভয়ে তাল মিলালো সবিক দা বলে, আচ্ছা আমরা আসি, হ্যাঁ আরও অনেককে ইনভাইট করতে হবে। আরে আদি, আমরা সবাইকে ইনভাইট করা শুরু করে দিয়েছি, চললাম। এই বলে সবিক দ্বারা চলে গেল, বলা যায় এক প্রকার কেটে পড়ল। আমি পিছন ফিরে ওনাকে দেখে আবার সামনে ফিরলাম। তাহলে কি ওনাকে দেখে সবিক দ্বারা এমন বল বদল? না হলে উনি যেভাবে আমার হাতটা ধরেছিল তাতে তো মনে হলো না উনি। কেমন আছো? আমি চমকে উঠলাম ওনার গলার আওয়াজে। ভাবিনি আদিত্য আমার সাথে কথা বলবে। মাথা তুলে তাকিয়ে দেখি উনি আমার সামনেই বসে আছেন। ওনার প্রশ্নের উত্তর দিলাম স্বাভাবিকভাবে। চলে যাচ্ছে। আপনি? সেম। পড়াশোনা কেমন চলছে? কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, কোনো প্রবলেম হচ্ছে না, পড়াশোনা ভালোই চলছে। গ্রেট। ওরা ইনভাইট করে দিয়েছে তো প্রেশারের জন্য? হ্যাঁ, আসতেই হবে কিন্তু। বাই দ্য ওয়ে, কোয়েল কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। আসলেও শরীরটা ভালো না তো তাই। হোয়াট? শরীর ভালো না মানে? কি হয়েছে ওর? কোথায় আছে এখন? ঠিক আছে তো, নাকি বাড়াবাড়ি কিছু হয়েছে? ও শিট, আমার আগেই খোঁজ নেওয়া উচিত ছিল। আপনি শান্ত হন। কোয়েলের ভাইরাল ফিভার হয়েছে, কালকে রাতে জ্বর এসেছিল, এখন ঠিক আছে আপাতত। ডক্টর দেখিয়েছে? হ্যাঁ, আজকে সকালেই দেখিয়েছে। আজকে সকালে? তার মানে সারা রাতও জ্বরে কাতরেছে। শিট। ওনাকে কোয়েলের জন্য এতটা উদ্বিগ্ন হতে দেখে কেন যেন খারাপ লাগতে শুরু করলো আমার। কিছু বললাম না, বা কি বলবো আমি। কোয়েল তো সেদিন বলেছিল তেমন কিছুই নেই ওনার প্রতি, ওনারও যে কোনো ফিলিংস নেই সেটাও তো নয়, তাই না? তাহলে জিয়াকে কি উনি ভালোবাসে না? থাক, আমার এসব ভেবে কাজ নেই। আমি স্বামী মানলেও উনি তো আর আমাকে স্ত্রী মানে না যে আমাকে কৈফিয়ত দিবে। আমি কেন কষ্ট পাচ্ছি, কেন কষ্ট হচ্ছে আমার ওনার প্রতি? আমার তো কষ্ট হওয়ার কথা না, ওনার সাথে তো আমার তেমন কোনো সম্পর্ক নেই। লিসেন, তুমি আমার ফোন নাম্বার নোট করো, কোনো বাড়াবাড়ি যদি হয় আমাকে ফোন করবে ইমিডিয়েটলি, সে যতই রাত হোক না কেন। ওনার কথায় হুঁশ এলে আমি সঙ্গে সঙ্গে ওনার কথায় তাল মেলাই। ফোন নাম্বার নোট করা হয়ে গেলে উনি হন্তদন্ত হয়ে উঠে বেরিয়ে যায়। আমিও একটা নিঃশ্বাস ফেলি। ইস, এরকম ভালোবাসা তো যদি আমিও পেতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু সবার কপালে কি আর সব থাকে? নিজের উপরেই নিজে হাসলাম। হঠাৎ মনে একটা প্রশ্ন এলো, কোয়েল তাহলে সেদিন ওনার ব্যাপারে এড়িয়ে গেল কেন? তাছাড়া এও তো বললো যে প্রেম ভালোবাসায় বিশ্বাসী না, কাউকে বিশ্বাস করে না। এদিকে আজকে ওনার কোয়েলের প্রতি চিন্তা দেখে বোঝা গেল উনি ওকে কতটা ভালোবাসে, না হলে এমন রিয়েক্ট করতেন না সামান্য ফিভার নিয়ে। কেমন আছিস এখন?
উফ আদিত্যদা, কতবার এই এক কথা জিজ্ঞেস করবে বলো তো? আসার পর থেকে একই কথা বারবার জিজ্ঞেস করছো। বললাম তো আমি ঠিক আছি। সেই এজন্যই তো আমি আজকে না আসলে তুই ঘরে মাথা ফাটিয়ে পড়ে থাকতিস, আর কেউ টেরও পেত না। কোয়েল চুপ করে গেল আদিত্যর কথা শুনে। কিছুক্ষণ আগে আদিত্য হোস্টেলের ম্যাডামের সাথে কথা বলে পারমিশন নিয়ে কোয়েলের রুমে ঢুকতে না ঢুকতে দেখে কোয়েল এক হাতে নিজের মাথা আর এক হাতে পড়ার ডেস্ক ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে। সেই দেখে আদিত্য কোয়েলের দিকে এগোতে না এগোতেই কোয়েল নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। আদিত্য এগিয়ে আসে, সে কোয়েলকে ধরে নিজের বেডে শুইয়ে দেয়। ডক্টরকে ফোন করে আসতে বলে। ডক্টর ওষুধ দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর কোয়েলের জ্ঞান ফিরে। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর আদিত্য জিজ্ঞেস করলো, এজন্যই বলি নিজের খেয়াল রাখ। একটাবার আমাকে ফোন করতে পারিসনি তুই? এত শরীর খারাপ তোর, আর আমাকে একটাবার জানানোরও প্রয়োজন মনে করলি না? কেন করো আমার জন্য এত চিন্তা? করো না, আমি তো বলিনি করতে। আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও না প্লিজ। কোয়েল মুখ ঘুরিয়ে নিলে আদিত্য কোয়েলের হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলল, কেন এরকম অবুঝের মতো কাজ করিস বলতো? এভাবে একা একা থাকলে কি জীবন চলবে? দৌড়াবে। আমি নিজের জীবনে কাউকে চাই না, কাউকে না, বুঝেছ? তাই এভাবে আমার খেয়াল রাখা বন্ধ করো তুমি। সবাই ভুল ভাবে আমাদের নিয়ে। ভাবতে দে, যার যেটা বাবার ভাবুক। আমার বা তোর তাতে কি আসা যাবে বল? বুঝলি? কোয়েল কিছু বলতে যাবে, তার আগে আদিত্যকে বিড়বিড় করতে শুনল, তোর খেয়াল না রাখলে আমার জীবন শেষ হয়ে যাবে। কি? কি বললে? কিছু না, আমি আসছি, তুই নিজের খেয়াল রাখবি, ওকে? কথা শেষ করে আদিত্য পিছন ফিরে চলে যেতে নিলে কোয়েল বলে ওঠে, তাকে বলে দিও এসব করে কোনো লাভ নেই। এই যা, ঠিক শুনে ফেলেছে। কেন যে তুই বিড়বিড় করিস আদি, খালি ধরা পড়ে যাস। আদিত্য মনে মনে কথাটা বলে জোরে একটা শ্বাস নিয়ে কোয়েলের দিকে ফিরে বলল, তোর প্রাণের মায়া না থাকলেও আমার প্রাণের মায়া আছে। আদিত্য এক নাগাড়ে কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেল। কোয়েল সেদিকে কিছুক্ষণ তাকিয়ে সামান্য হাসল, তারপর আস্তে আস্তে শুয়ে পড়ল। তুমি তুমি কখন এসেছ? ভার্সিটি থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম কোয়েলের খেয়াল রাখবো বলে, কিন্তু এসে দেখি আদিত্য ওর কাছে বসে কথা বলছে, তাই আর সাহস পাইনি ভিতরে যাওয়ার। ভেবেছিলেন ওনার বেড়ানোর আগে সরে যাব, কিন্তু উনি যেমন হুট করে বেরিয়ে আসবেন সেটা ভাবিনি। কি হলোটা কি? এভাবে ওখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? না আসলে আপনারা কথা বলছিলেন তো, তাই আর ভিতরে যাইনি। মাথা নিচু করে কথাটা বলার পর ওনার যখন কোনো উত্তর পেলাম না, তখন ওনার মুখের দিকে তাকাতেই দেখি উনি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে আছেন। আমি আবার চোখ নামিয়ে নিতেই উনি বললেন, আসো আমার সাথে। কোয়েল সবে শুয়েছে, তোমাকে দেখলে এখন আবার উঠে বসবে, ওর রেস্ট নেওয়াটা দরকার। উনি কথা শেষ করে হাঁটা ধরলে আমিও কথা না বাড়িয়ে ওনার পিছন পিছন যাই। বাহিরে বেরিয়ে এসে ওনার বাইকের সামনে আসতে উনি বললেন, বসো। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি, আর মনে মনে ভাবছি, বসবো মানে? উনি আমাকে ওনার বাইকে বসতে বলছেন? মাথা আমার খারাপ হয়েছে নাকি ওনার? এরকম হাঁ করে তাকিয়ে থাকার কিছুই হয়নি। আমার বাংলো থেকে তোমাদের জন্য খাবার নিয়ে আসতে যাব, আর কিছুই না। আমাদের জন্য খাবার আনতে যাবেন কেন? বাইকে বসো, যেতে যেতে বলছি তারপর। মন তো কিছুতেই চাইছিল না ওনার বাইকে বসতে। কাসুমাসু মুখ করে ওনার দিকে তাকাতেই উনি আবার চোখ ছোট করেন, আর আমি এক প্রকার বাধ্য হয়ে বসে পড়ি। উনি বাইকে স্টার্ট দিতে দিতে বললেন, ধরে বসো, পড়ে গেলে আমার খাটনি বাড়বে। একদিকে কোয়েল, আরেকদিকে তুমি। ওনার কথা শুনে অনেক কষ্টে কাঁপা কাঁপা হাতে ওনার কাঁধে হাত রাখলাম। কেন যেন একটা দ্বিধাবোধ কাজ করছিল, হয়তো বিয়ের প্রথম রাতে ওরকম ব্যবহারের জন্য। আমার এসব ভাবনার মাঝে উনি বললেন, আমি হোস্টেলের ম্যাডামের সাথে কথা বলেই কোয়েলের সাথে দেখা করতে গিয়েছিলাম। তখনই ওনাকে বলি, যতদিন কোয়েলের জ্বর থাকবে ততদিন আমি খাবার পাঠাবো, আর এই কাজে আমাকে তুমি হেল্প করতে পারবে। আমি? হ্যাঁ তুমি। কোয়েল যদি জানতে পারে আমি খাবার পাঠাচ্ছি তাহলে তুলকালাম করবে। তাই তুমি যেটা বলবে এটাই হোস্টেল খাবার। তুমি ম্যাডামকে রিকোয়েস্ট করে বানাতে বলেছ। না, আমি এটা বলতে পারবো না। দেখো প্লিজ, তুমি আমার কথাটা রাখো। আমার উপর যদি তোমার রাগ থাকে সেটা কোয়েলের উপর প্লিজ বাড়িও না। আমি বলবো ম্যাডামকে বলে আমি ওর জন্য এই খাবারগুলোই বানিয়েছি, তাহলে ওর কোনো সন্দেহ থাকবে না। সিরিয়াসলি? আদিত্য এত উত্তেজিত হয়ে পড়েন যে অনেক জোরে ব্রেক কষেন, আর আমি টাল সামলাতে না পেরে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি, যার ফলে ওনার শরীরের সাথে আমার শরীর যেন কোনো বিভেদ থাকে না। উনিও পিছন দিকে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, আর আমি ওনাকে শক্ত করে ধরে ওনার দিকে তাকিয়ে আছি। গোড় কাটলো একজন বয়স্ক লোকের গলা স্বরে, যিনি ওনার নাম নিয়ে ওনাকে ডাকছেন, আদি বাবা, ও আদি বাবা, কোয়েল পাখির খাবার তৈরি হয়ে গেছে। আদিত্যর কথা জানি না,
আমি সঙ্গে সঙ্গে লোকটার কথা শুনে বাইক থেকে নেমে পড়ি। নেমে ওনার দিকে তাকাতে দেখি উনি এখনও আমার দিকে তাকিয়ে আছেন। সেই দেখে আমার চোখ গড়িয়ে নিলাম আমি লোকটার দিকে। একের পর এক লজ্জা পেয়েই চলছি আমি। লোকটা আদিত্যকে আবার ডাকলো, আর আমি ওনার দিকে তাকালাম। আদি বাবা, তুমি খাবারটা নিয়ে আসো। এই কথাটাও উনি আমার দিকে তাকিয়ে বললেন। কি হয়েছে ওনার? এভাবে আমার দিকে তাকিয়ে থাকার মানেটা কি? থ্যাংক ইউ সো মাচ। কী জন্য? তোমার এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। মানে? আমার অবাক হয়ে যাওয়া দেখে উনি সামান্য হেসে বললেন, তুমি যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না নিতে তাহলে কোয়েল তোমাকে পেতো না সঙ্গী হিসাবে, আর তোমাকে সঙ্গী হিসাবে না পেলেও ভালো থাকতো না। আমি যদি জানতাম না তোমাকে ফেলে কোয়েল ভালো থাকবে, তাহলে কবে তোমাকে কোয়েলের কাছে এনে দিতাম। ওনার কথাগুলো শুনে কেমন জানি বুকের ভিতরটা আমার মোচড় দিয়ে উঠল। না চাইতেও বলে ফেললাম, এত ভাবেন ওকে নিয়ে? খুব ভালোবাসেন তাই না? কথাটা বলার পর খেয়াল এলো কি বলে ফেলেছি। উনি কাকে ভালোবাসেন না বাসেন এটা নিয়ে আমার কি দরকার। তাই কথা সামাল দেওয়ার জন্য কিছু বলবো তার আগে উনি বললেন, আমার থেকেও বেশি অন্য কেউ ভাবে। সবসময় আমরা যা দেখি তা সত্যি হয় না। কি বলতে চাইছেন আপনি? কথা শেষ করার আগেই বয়স্ক লোকটা খাবার নিয়ে এসে হাজির হলেন, আর আমি দেখে চুপ হয়ে গেলাম। আদিত্য ওনাকে বললেন, মমিতাকে খাবারটা দিয়ে দাও হারু কাকা। মমিতা? মমিতা নাম তো আমাদের বৌমা, তাই না আদিত্য বাবা? উনি উনি আমাদের বৌমা? আমার ভিতরটা ভয়ে শুকিয়ে গেল। এই ভেবে যে উনি যদি ফুলসজ্জার রাতের মতো রিয়েক্ট করে এখন, তাহলে কি হবে? আমি এখন কি করব? হ্যাঁ, ওই তোমাদের বৌমা। দাও, ওকে খাবারটা দিয়ে দাও, এখন ওর ফিরতে দেরি হয়ে যাচ্ছে। আমি কেমন রিয়েক্ট করব সেটাই ভেবে পাচ্ছি না। কেমন যেন ভাবলেশহীন হয়ে পড়েছি। হারু কাকা বললেন, বৌমা প্রথমবার এলো এখানে, ভিতরে যাবে না? পরের বার নিয়ে আসবো। তুমি বরণ করে ঘরে তোলো। এখন তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই নাও বৌমা। আমি খাবারের প্যাকেটটা হাতে নিয়ে ওনার পা ছুঁয়ে নমস্কার করতে উনি বাধা দিয়ে বললেন, খুব খুব খুশি থাকো, সুখে সংসার করো, এই আশীর্বাদ করি। আমি আদিত্যর দিকে তাকাতে উনি স্মিত হাসলো আমার দিকে। আমিও হারু কাকাকে হেসে বিদায় জানিয়ে ওনার বাইকে এসে বসলাম। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। কিছুক্ষণ আগে ওনার ব্যবহার যেন আমি মেনেই নিতে পারছি না। সব কিছু কেমন যেন উলট পালট লাগছে আমার। মম ড্যাড হারু কাকাকে তোমার সম্পর্কে জানিয়ে দিয়েছিল, তাই আর মিথ্যে বলতে চাইনি কোনো। আমি কোনো উত্তর দিলাম না। মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করেছে। উনি আমাকে হোস্টেলে নামিয়ে দিয়ে বললেন, সাবধানে থাকবে আর কোয়েলের খেয়াল রাখবে। আপনিও সাবধানে থাকবেন। উনি আমার দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, তুমি যাও, আমি আসছি। আমি চলে এলাম ঘরে, আর প্ল্যানিং মতো কোয়েলকে বললাম যে খাবারটা আমি বানিয়েছি। ও প্রথমে মানতে না চাইলেও পরে ম্যাডামের সাথে কথা বলার পর মেনে গেছে। ভাগ্যিস ম্যাডামের সাথে কথা বলেই ঘরে গিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে কোয়েলকে শুয়ে আমিও শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতে আজকের ঘটনা চোখের সামনে ভেসে উঠল, আর ওনার কথাগুলো কানে বাজতে লাগলো। না চাইতেও ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠলো আমার। অন্যদিকে উফ, ও আমি পড়ায় ফোকাস কেন করতে পারছি না? শিট ইয়ার। আদিত্য মুখ দুহাত দিয়ে ডেকে বসতে কিছুক্ষণ আগে ঘটনা মনে পড়ে গেল মমিতাকে জড়িয়ে ধরার কথা। আদিত্য কখনোই কোনো মেয়ের এত কাছে কখনো যায়নি। যে আসতে চাইলেও তাকে দূরে সরিয়ে দিয়েছে বিরক্ত হয়ে। কিন্তু মমিতাকে দূরে সরাতে মন চায়নি, বরং ভালোই লাগছিল। কথাটা ভেবে আদিত্য উঠে নিজের কাবার্ডের কাছে গিয়ে আজকের পরা শার্টটা বের করলো। শার্টটা নাকের কাছে আনতে একটা লেডিস পারফিউম পেল। নাইস স্মেল। আদিত্য নিজেই নিজের কথায় ঠোঁট কামড়ে ধরে হাসলো, আর মাথায় চাটি মেরে বলল, পড়ায় ফোকাস কর আদি। জিয়া, জিয়া কোথায় তুই? আদিত্য বারবার এদিক ওদিক তাকিয়ে জিয়াকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। জিয়াই ওকে টেক্সট করলো যে ইউনিভার্সিটির ওয়াশরুমের আগে যে ফাঁকা করিডোরটা আছে ওখানে আসতে। কি যেন খুব দরকার আছে। এমনিতে জিয়া ঠিক নেই, তার উপর যদি এখন ওর কথা না শোনা হয় তাহলেই হয়েছে। আর আদিত্য দেরি করেনি, টেক্সট পেয়ে চলে এসেছে। কোথায় গেল এই মেয়েটা? যা অবস্থা করেছে নিজের, তা না কিছু বাদিয়ে বসে। আদিত্য এক হাত কোমরে আর এক হাত মাথার পিছনে দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় কেউ পিছন থেকে ওর শার্টটা টেনে ধরে। সে হাত ধরে ফেলল। ব্যক্তিটির কাছে ফিরতে আদিত্য কিছু বলবে তার আগে ব্যক্তিটি ওর বুকে ঢলে পড়ল। জিয়া, কি হয়েছে? ঠিক আছিস তুই? হ্যাঁ। ব্যক্তিটি আর কেউ নয়, জিয়া। জিয়া ধীরে ধীরে শক্ত করে আদিত্যকে জড়িয়ে ধরল। কোনো কথা না বলে, কারণ জিয়া ঠিকমতো দাঁড়ানোর অবস্থায় নেই। আমি আদিত্যকে খুঁজতে খুঁজতে ওনার পিছু নিয়েছিলাম, কিন্তু জিয়ার সাথে ওনাকে এভাবে দেখবো ভাবিনি। জিয়ার অবস্থা এমন কেন, এটাই ভাবছেন তো? তাহলে চলুন জেনে আসা যাক।
কিছুক্ষণ আগে ভার্সিটির হলরুমে ফ্রেশার্স পার্টি আয়োজন করা হয়েছে। প্রায় ভালো স্টুডেন্টদের আনাগোনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমি পার্টির এক কোণে একা দাঁড়িয়ে আছি। এমন না যে আমি একা এসেছি, আমার সাথে কোয়েল এসেছে, কিন্তু ও দরকারি কল আসাও একটু অন্যদিকে গেছে। না হলে আমি যে কিভাবে একা একা থাকতাম কে জানে। এখনই তো কেমন একটা বোর লাগছে। কি ম্যাডাম, এখানে একা দাঁড়িয়ে আছেন যে? আমি পাশে তাকিয়ে দেখলাম সবিকদা আমার দিকে তাকিয়ে আছেন। হয়তো উত্তরের আশায় আমি উত্তর দিলাম। কোয়েল একটু অন্যদিকে গেছে তো, তাই অপেক্ষা করছি ওর জন্য। সারাটা সময় কোয়েলের সাথে থাকলে হবে? আমাদেরকেও তো একটু চান্স দিতে হবে, তাই না? আর শুধু আমাকে দিলেই হবে? আপনি কি কোয়েলকে লাইক করেন? আমার প্রশ্নে উনি বাঁকা হেসে বললেন, বুঝে গেছো তাহলে? কিন্তু তোমার বান্ধবী তো আর পাত্তাই দেয় না, তাই তুমিই দাও। আমার তো মেয়ে হলেই হলো। শেষের কথাটা সবিকদে বিড়বিড় করে বললেও কথাটা আমার কানে ঠিকই এসেছে। ওনার কথার উত্তর আমি মৃদু হেসে বললাম, আপনি যেমন ধরনের মেয়ে খুঁজছেন সেই ধরনের মেয়ে আমি নই, আর কোয়েলও না। তাই চান্সটা অন্য জায়গায় নিন, বেটার হবে। আচ্ছা, তা তুমি কেমন ধরনের মেয়ে বলো তো একটু? তোমার কথা শুনে হয়তো আমার টেস্ট চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে সবিকদা আমার দিকে এগোতে শুরু করলে আমি ফিসতে থাকি। ফিসতে দেওয়ালে পিঠ থেকে গেলে উনি আমার মাথার দুপাশে হাত রেখে আমার সামনে ঝুঁকে দাঁড়ালো। বুঝতে পারি উনি নেশা করে আছেন। কি হলো, কিছু বলো। উনি আমার মুখের দিকে আরও এগিয়ে এলে আমি ওনাকে ধাক্কা দিতে যাব। এমন সময় ওনার কলার ধরে কেউ পিছন থেকে টেনে নিল। উনি ফুলে সরে যেতে দেখলাম আদিত্য দাঁড়িয়ে আছে, আর আদিত্যর পিছনে কোয়েল। কোয়েল আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কোনো অসভ্যতামি করেছে নাকি? আদিত্য, তাকে বল তাহলে। কোয়েল বেশ জোরে কথাটা বলায় উনিও শুনতে পেয়েছেন, আর তাই কোয়েলের কথা শেষ হতে উনি আমার দিকে তাকালেন উত্তরের আশায়। করতে চেয়েছিল। এতটুকু বলতে আদিত্য ঠাস করে সর বসিয়ে দিল সবিকদার গালে। আমি অবাক হয়ে তাকালাম, কিন্তু কোয়েলের কোনো প্রতিক্রিয়া নেই। তোকে সাবধান করেছিলাম আমি যে এসব অসভ্যতামি থেকে দূরে থাক, না হলে ফল ভালো হবে না। কিন্তু তুই তো শুনলি না। আদি, আদি কি করছোসটা কি তুমি? আর সৌভিকদা তোমার ছোটবেলার বন্ধু, আর তুমি ওর গায়ে হাত তোলো, তাও এই মিডল ক্লাস মেয়েটার জন্য। জাস্ট শাট ইওর মাউথ জিয়া, না হলে তোকেও পস্তাতে হবে। আদিত্যর কথা শুনে জিয়া প্রায় তেলে বেগুনে জ্বলে উঠল। সৌভিকদাকে আদিত্যর হাত থেকে জোর করে সারিয়ে নিয়ে বলল, এখন এই মিডল ক্লাস মেয়েগুলোর জন্য তোমাকে ইম্পর্টেন্ট হয়ে গেছে, তাই না? আগে তো শুধু কোয়েল ছিল, এখন এই মমিতে এসে জটেছে। তুমি কি ভুলে যাচ্ছ তুমি কোন বাড়ির ছেলে? তোমার স্ট্যাটাস কি? তোমার আমাদের স্ট্যাটাস দেখো, আর এই মেয়েগুলোর স্ট্যাটাস দেখো, তাহলে বুঝতে পারবে তুমি কি করছো। আমি খুব ভালোভাবে জানি আমি কি করছি। তুই প্লিজ তোর স্ট্যাটাসের সাথে ওদের স্ট্যাটাসের তুলনা করে ওদের অপমান করিস না। সারাদিন ক্লাব পার্টি টাকা ওড়ানো ছেলেদের সাথে ঘুরে বেড়ানো ছাড়া আর কি জানিস? ও হ্যাঁ, বাবার টাকায় ফুটানি মেরে অন্যদের হ্যারাস করাটা সবচেয়ে ভালো ট্যালেন্ট তোর। আর স্বভাব হলো যেসব ছেলেদের তোর থেকে বেশি টাকা আছে তাদের ভীষণ ঘোরা। যেই কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে দ্বিতীয়বার আমার সাথে কথা বলতে আসবি না। যদি নিজেকে চেঞ্জ করতে পারিস তাহলেই আসবি। আদিত্য জিয়ার পিছন থেকে আবার সৌভিকের গলা ধরে বলল, আজকে বেসিক্যালি পার্টির জন্য। নেক্সট দিন থেকে তুই আবার যদি এমন কিছু দেখেছিস তো তুই শেষ। সৌভিকদা এতটা সময় ধরে মুখ দিয়ে টু শব্দও করেনি। আদিত্য সৌভিকদার গলা ছেড়ে মেরে দিয়ে আমার দিকে ফিরলে সৌভিকদা বলে, তা কোনটা তোর প্রেমিকা, নাকি দুটোই? সবাইকে নিজের মতো মনে করিস না সৌভিক। লোককে অপমান করার আগে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা কর, না হলে পস্তাবি। আদিত্য আমাকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্য হাতে কোয়েলের হাত ধরে ওখান থেকে আমাদের নিয়ে চলে আসলো। হলের অন্য প্রান্তে এসে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে উনি চলে গেলেন। সে দেখে আমি কোয়েলকে বললাম, কোয়েল, আমি একটু আসছি। কোয়েলকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি ওনার পিছনে চলে এলাম। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছিল উনি কতটা রেগে আছেন। ওনার পিছন করে বেলকুনিতে এসে দেখি উনি দেয়ালে সজোরে একটা ঘুষি মারলেন। আর আপনি কি করছেনটা কি? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আমি সঙ্গে সঙ্গে এসে ওনার হাত ধরে আমার দিকে ঘুরিয়ে নিল। উনি আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললেন, আমাকে একা ছেড়ে দাও, তুমি যাও এখান থেকে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমার জন্য নিজের বন্ধুদের সাথে এভাবে ঝগড়া করবেন না। আমি আপনার তেমন কেউ হই না যে আমার জন্য আপনার সম্পর্ক নষ্ট করবেন। উনি কোয়েলকে নিয়ে তেমন খারাপ কথা বলেনি, আর ওর সাথে তো কোনো অসভ্যতাও করেনি। তাহলে কেন এভাবে রিয়েক্ট করলেন? আমার সাথে অসভ্যতা আমি করেছিল আমি বুঝে নিতাম। আমার জন্য আপনি কেন? তোমার জন্য নয়, তোমার জায়গায় যে মেয়েই থাকতো তার জন্যই আমি এটা করতাম। সত্যি তুমি আমার কাছে স্পেশাল কেউ নও, কিন্তু তার মানে তো এই না যে সব দেখে অন্ধ হয়ে থাকবো। অন্যায় যে করে আর যে সহে দুজনই সমান অপরাধী। সবিকে আমার বন্ধু বলে কোনো ছাড় পাবে না। অন্যায় যখন করেছে শাস্তি পাবে। হয়তো ওনার প্রথম কথায় কষ্ট পেয়েছি, কিন্তু শেষের কথাগুলো শুনে ভালো লাগলো। আমি কথা না পারিয়ে কিছু বলতে যাব তার আগে উনি বেলকনিতে রেলিংয়ে 2 হাত ভর করে ঝুঁকে বললেন, সবিক আমার ছোটোবেলার বন্ধু, জানো?
ওর আর আমার একসাথে বড় হওয়া, সেই ছোট থেকে স্কুল আর এখন ইউনিভার্সিটি, সবই সেম, শুধু চিন্তাধারাটাই সেম হলো না। অনেক আগে থেকে ওকে আমি বারণ করেছি, শুনিনি। আমি জানি আজ ও শুনবেও না। আমার দেওয়া ওয়ার্নিং, ও জানে না এর ফল কতটা ভয়ানক হবে। কথা শেষ করে আদিত্য একটা নিঃশ্বাস পেলে আমার দিকে ঘুরে কিছু বলবে তার আগে ওনার হাত দেখে বললাম, আপনার হাতটা তো লাল হয়ে গেছে। আমার কথা শুনে উনি নিজের হাতের দিকে একবার তাকিয়ে নিয়ে আমাকে বললেন, ও কিছু হবে না, একটু বরফ দিয়ে নেব, তুমি যাও, কোয়েল ওখানে একা আছে। উনি আমার দিকে এগিয়ে এসে আমার হাত নিজের হাতের মাঝে নিয়ে হাঁটতে শুরু করলেন। আমাকে কোয়েলের কাছে রেখে উনি ওনার বন্ধুদের কাছে যাবেন, সেই সময় আমি বললাম, বেশি মাথা গরম করবেন না, রাগের বশে ক্ষতি হয়, শুধু লাভ হয় না। আগের দিনের মতো আমার কথা শুনে শুধুই হাসলেন। উনি যাবেন ঠিক সেই সময় জিয়া টলমলে পায়ে ওনাকে জড়িয়ে ধরল। জিয়া, তুই এভাবে? ইয়েস, আমি এভাবে। আমি ছাড়া তোমার কাছে তো দূর আশেপাশেও কেউ আসতে পারবে না। আমি দেব না, তুমি শুধু আমার, বুঝেছ? শুধু আমার। এসব মিডল ক্লাস মেয়েরা তোমার জন্য নয়, শুধুমাত্র আমি ডিজার্ভ করি তোমাকে। কথাটা বলে আদিত্যকে কিছু বলার সুযোগ না দিয়ে জিয়া চলে যায়। কোয়েল আদিত্যর কাছে এগিয়ে গিয়ে বলে, নাও, আবার একটা ঝামেলা। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করব কিছু বুঝতে পারছি না। ছেড়ে দাও, এসব ঝামেলা শেষ। পারছি আর কোথায় ছাড়তে, আর মনে হয় না পারবো বলে। মানে? কোয়েলের প্রশ্ন শোনার আগে আদিত্য চলে গেলেন। আমি কোয়েলের কাছে এগিয়ে গিয়ে বললাম, বাদ দে, ওনাদের ব্যাপার ওনারাই বুঝে নেবেন। তাই বলে জিয়া তোকে এভাবে সবসময় অপমান করবে, সেটা তো আর হতে পারে না, তাই না? বেকার ঝামেলা করিস না তো, আস্তে আস্তে হয়তো সবটাই ঠিক হয়ে যাবে। আজকে উনি যেভাবে জিয়াকে অপমান করেছেন, তাতে ওরা এমন রিয়েক্ট করাটা স্বাভাবিক। বর্তমান সময়ে জিয়া আদিত্যকে ছেড়ে ওনার দিকে তাকিয়ে বলল, কেন এতটা প্রোটেক্টিভ তুমি ওদের জন্য? কই, আমার জন্য তো এমন রিয়েক্ট করো না কোনো সময়, শুধু অপমান করো আর দূরে সরিয়ে দাও আমাকে। জি, এসব কথা পরে হবে, এখন তুই বাড়ি চল। কে বলেছিল এভাবে তোকে ড্রিঙ্ক করতে? তোমার জন্যই তো করেছি। তুমি আমাকে অনেক অনেক হার্ট করেছ, আজকে ওই মিডল ক্লাস মেয়েটার জন্য। ওকে ফাইন, চল এখন তুই। নো, আগে বলো তুমি আমাকে ভালোবাসো, তা না হলে আমি কোথাও যাব না, কিছুতেই না। আজকে তোমাকে বলতেই হবে। জিয়ার কথা শুনে আমার মনটা কৌতূহলে ভরে উঠল। আমার মনে হয়তো আদিত্যর উত্তরের অপেক্ষা করছে। ইয়া, আই লাভ ইউ। আদিত্যর কথা শুনে আমি 2 কদম পিছিয়ে এলাম। যে দেওয়ালটার আড়ালে ছিলাম সেখান থেকে ভুলবশত বেরিয়ে এলাম, যার ফলে জিয়া আমাকে দেখে পেল। ও আদিত্যকে ছেড়ে আমার দিকে এগোতে আদিত্য আমায় দেখতে পেলেন। জিয়া আমাকে এসে বলল, খুব ভালো হয়েছে তুমি এখানে এসেছ। শুনেছ আদি কি বলল? হি লাভস মি, অনলি মি, তাই ওর থেকে দূরে থাকো, ওকে? জিয়ার কথার উত্তর না দিলে জিয়া পিছিয়ে গিয়ে একবার আমার দিকে তাকিয়ে বলল, হে আদি, ওর দিকে একবার তাকিয়ে দেখো, ওর ড্রেস আপটা একবার দেখো জাস্ট। ফ্রেশার্স পার্টিতে বেহেনজিদের মতো চুড়িদার পরে এসেছে, তাও সস্তার। ও মাই গড, এরকম একটা খ্যাত মেয়ে তোমাকে ডিজার্ভই করে না, বুঝলে? তোমাকে শুধু আমি ডিজার্ভ করি। কথা শেষ করার আগে জিয়া পড়ে যেতে নেয় আর আদিত্য ওকে ধরে ফেলে। এক মুহূর্ত অপেক্ষা না করে জিয়াকে কোলে তুলে নেয় আদিত্য আর চলে যায়। এতক্ষণ নিজেকে সামলে রাখতে পারলো আর পারেনি সামলে রাখতে। হাউমাউ করে কেঁদে উঠি, কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়ি। কল কেটে দিয়ে উঠে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। গন্তব্য কোথায় জানা নেই। ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে একদিন তুমিও ভালোবাসবে, লিখেছেন কয়েল ব্যানার্জি আয়েশা। গল্পটির এটা প্রথম অংশ। গল্পটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।